আচ্ছা, আমরা লাইভ হয়ে গেছি, সো উই ক্যান স্টার্ট। শুভ অপরাহ্ন। সাজেদা মেন্টাল হেলথ প্রোগ্রাম আয়োজিত ওয়েবিনার সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ফাইরুজ হোসাইন তামান্না, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, সাজেদা মেন্টাল হেলথ প্রোগ্রাম। আমি একজন সহকারী চিকিৎসা মনোবিজ্ঞানী। আজকের এই প্রোগ্রামটিতে আমরা আসলে করোনা পরিস্থিতিতে সকলের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সহযোগিতায় সাজেদা মেন্টাল হেলথ প্রোগ্রামের একটি আয়োজনের অংশ হিসেবে আজকের ওয়েবিনারটি করা হচ্ছে। এবং এই পর্যন্ত আমাদের ওয়েবিনারগুলো যা যা হয়েছে তা হচ্ছে রিল্যাক্সেশন, কর্মক্ষেত্রে সহমর্মিতা এবং ঘুমের সমস্যা। করোনা মহামারীর শুরুর দিকে আমাদের কোভিড ডেডিকেটেড হসপিটালগুলোতে পরিচালিত গবেষণা থেকে আমরা জানতে পারি যে এখন কোন কোন বিষয়ে আসলে সবার মনোসামাজিক সেবার প্রয়োজনীয়তা রয়েছে। তো করোনাকালীন সময়ে আমাদের সম্পর্কের উপর সামাজিক দূরত্ব থেকে শুরু করে কাজের চাপ বেড়ে যাওয়া কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলার অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে আমাদের ওয়েবিনার সিরিজের এবারের পর্বের আলোচ্য বিষয় করোনাকালীন সময়ে সম্পর্কের যত্ন। আজ আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় অতিথি হিসেবে আছেন আমাদের মেহতাব খানম ম্যাম, এবং আমরা সবাই জানি আপা একজন প্রখ্যাত কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং দীর্ঘ সময় জুড়ে তিনি এই কাউন্সিলিং পেশার সাথে যুক্ত আছেন এবং তিনি খুবই আমাদের সবার পরিচিত ম্যাম। আমরা অনেক ধন্যবাদ জানাই ম্যামকে আজকের এই ওয়েবিনারটিতে আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আজকে আরেকজন অতিথি হিসেবে আছেন সাদিকা হোসেন আপা। তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে পিএইচডব্লিউসিতে সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকে আছেন। ধন্যবাদ আপা, সাদিকা হোসেন আপা, আপনাকেও আজকের ওয়েবিনারটিতে অংশগ্রহণের জন্য। আচ্ছা, আজকে তো আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে আজকে আমরা জানতে চাইবো যে আমরা এই যে করোনাকালীন সময় আমাদের সম্পর্কের যে ধারার চেঞ্জ বা এখানে যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, আমাদের দূরত্ব বাড়ছে এবং আমরা চাই যে আমাদের সম্পর্ক যেন আগের মতোই থাকে। তো তার জন্য আমরা কি কি করতে পারি, বিশেষত এই মহামারীকালীন সময়ের কথা মাথায় রেখে। প্রথমে আমি মেহতাব ম্যামের কাছে জানতে চাইবো, আজকের ওয়েবিনারটিতে ম্যাম আপনি এসেছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আপনার সাথে আমরা কথা বলতে পারছি এবং এত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। তো ম্যাম আপনার কাছে জানতে চাইবো যে আমাদের জীবনে সম্পর্কের যত্ন নেওয়াটা আসলে কি, এবং এই সম্পর্কের যত্ন নিলে কি হয়, না নিলেই বা কি হয়। প্রথমে আমি একটু সম্পর্ক নিয়ে বলি, তারপরে জি ম্যাম, যত্নের দিকে আসি। অবশ্যই। সম্পর্ক কাকে বলে, সম্পর্ক কেন দরকার এবং সম্পর্ক কিভাবে শুরু হয়। তো সেটা বলতে গেলে আমি বলবো যে সম্পর্কটি আসলে শুরু হয় আমরা যখন জন্ম নিই, মায়ের কাছ থেকে আমাদের জন্ম হয়। আমরা যখন মায়ের ভেতরে থাকি তখন কিন্তু মায়ের সাথে সম্পর্ক শুরু হয়ে যায়। আমরা কিন্তু ভেতরে থেকেই যখন আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করে, তখন থেকেই কিন্তু আমি অনেক কিছু আমার মস্তিষ্কে অনেক কিছু জমতে থাকে। আমি কেমন ফিল করছি মায়ের ভেতরে থেকে, সেটা কিন্তু মায়ের আবার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের সাথেও সেটার একটি সম্পর্ক আছে। যে আমরা মায়ের ভেতরে, আমি যখন আস্তে আস্তে একটু একটু করে ভ্রূণটা যখন বড় হচ্ছে, তখন সেই ভ্রূণটি আস্তে আস্তে তার চোখ, নাক, মুখ, হাত পা হচ্ছে এবং সে মায়ের ভেতরে থেকেই তার খাবারটা নিশ্চিত হচ্ছে। সেটা আল্লাহরই একটা আমি বলবো যে আমাদের সৃষ্টির একটা রহস্য হবে। তো সেই জায়গা থেকে কিন্তু সন্তানটি আস্তে আস্তে, ভ্রূণটি আস্তে আস্তে একটি মানুষ রূপে পরিণত হচ্ছে। তাকে কিন্তু কিছু করতে হচ্ছে না, তার কিন্তু গর্ভে থেকেই সে কিন্তু তার খাবারটা পাচ্ছে, তার কোনো ঘুমের চিন্তা নেই, তার কোনো পেট ব্যথার চিন্তা নেই, সে অটোমেটিক্যালি বড় হচ্ছে। কিন্তু তারপরেও যেহেতু তার মস্তিষ্কের বিকাশ ঘটছে, সেই জন্য সে মায়ের অবস্থানটা, মায়ের মানসিক শারীরিক অবস্থানটাও কিন্তু তার মধ্যে কিছু না কিছু প্রভাব ফেলছে, তার ব্রেনের উপরে প্রভাব ফেলছে, যেগুলো নিয়ে আজকাল অনেক বেশি গবেষণা হচ্ছে। আমরা কিন্তু আগে এতটা জানতাম না। এখন বলা হয় যে প্রথম 1000 দিন একটা বাচ্চা যখন বেরিয়ে আসছে মায়ের গর্ভ থেকে, সেই 1000 দিনটাকেও খুব গুরুত্ব দিতে বলা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট 2 ইয়ার্স। যেটা হচ্ছে যে সে 9 মাস থাকলো মায়ের গর্ভে, এবং বলা হচ্ছে যে শেষ 3 মাস তার কিন্তু ব্রেইন ডেভেলপমেন্টটা খুব দ্রুত শুরু হয়ে যায়। অর্থাৎ তার জন্মের 2 বছরের মধ্যে তার ব্রেইনের যে সাইজ প্রথমে থাকে, সেটি 2 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যায়। তো কাজে এত ফাস্ট ব্রেইন ডেভেলপমেন্ট যেহেতু শিশুটির হচ্ছে, তার কিন্তু সম্পর্ক নিয়ে একটি ব্যাপার ঘটছে তার ভেতরে। সে কিন্তু মায়ের ভেতরে থেকে মায়ের সাথে সম্পর্কিত হচ্ছে। এখন তো বলা হয় যে মার কথাগুলো পর্যন্ত সে শোনে, অর্থাৎ তার মার সাথে কিন্তু সম্পর্ক শুরু হয়ে গেল।
এবং বডিতে তো আছে। তারপর সে বেরোবার পরেই কিন্তু সে ভীষণ কাঁদে। হ্যাঁ, যে বার্থের পরে যে কান্নাটা, সেটা খুব জোরে কাঁদে, কারণ এই পৃথিবীর সাথে তার সম্পর্ক আগে ছিল না, পৃথিবীর সাথে সে নতুন করে সম্পর্কিত হচ্ছে। ভীষণ কেঁদে সে জানান দেয় যে আমি এসেছি, তোমরা এখন আমাকে সেবা করো। কারণ সে, আমি এমনি মজা করে বললাম, সেবা করো মানে ওর অনেক নিডস আছে, অনেক নিড নিয়ে কিন্তু সে এসেছে। এবং তার প্রথম নিডটা হচ্ছে অ্যাটাচমেন্ট নিড, যে সম্পর্কের কথা আমরা বলছি, যে সে কিন্তু একটা অ্যাটাচমেন্ট নিড নিয়ে পৃথিবীতে আসছে। সে অ্যাটাচ ছিল, ডিট্যাচড হয়ে গেল মার গর্ভ থেকে যখন সে বেরোলো, তাকে কাটা প্লাসেন্টা কেটে আলাদা করা হলো, ওটা তার জন্য একটা ট্রমা, ভীষণ বড় একটা ট্রমা। তো তখন তার অ্যাটাচমেন্ট নিডটা সে বুঝতে পারছে এবং সে চিৎকার করে বলছে আমাকে তোমরা সেবা করো, আমাকে তোমরা যত্ন করো। তখন তাকে কিন্তু কোলে নিয়ে, আজকাল যেটা বলা হয় যে মার কোলে যত তাড়াতাড়ি সম্ভব মার কোলে দেওয়া হয়। বাচ্চাকে এখন গোসলও দেওয়া হয় না, আগে যেমন অনেক ঘষে মেজে তার পেটের ময়লা পরিষ্কার করা হতো, বলা হতো নাপাক, অনেক কিছু বলা হতো। এখন কিন্তু সাইকোলজিস্টরা বলছেন ওকে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের স্কিন টু স্কিন টাচ করাও, যাতে করে সে যে ট্রমাটা তার হয়েছে জন্মের পরে, যে সে পৃথিবীর সাথে নতুন পরিচয়, পৃথিবীর গন্ধ, পৃথিবীর শব্দ, পৃথিবীর নয়, পৃথিবীর সাউন্ড, পৃথিবীর ডাস্ট, কোনো কিছুর সাথে তার টেম্পারেচার, যে দ্য চাইল্ড ইজ আনফেমিলিয়ার টোটালি, ও জানে না এটা কেমন জিনিস। তো কাজে যত তাড়াতাড়ি মা তাকে গর্ভের থেকে বের হওয়ার যত তাড়াতাড়ি সম্ভব তাকে বুকের সঙ্গে ধরে একদম স্কিনের সঙ্গে টাচ করিয়ে তাকে ফিল করাতে পারবেন যে তুমি অ্যাটাচড আছো আমার সাথে এখনো, অ্যান্ড ইউ আর কমফোর্টেবল, ইউ আর সিকিউর, ইউ আর সেফ। এই যে একটা সেফটি, সেন্স অফ সেফটি তাকে দেওয়া হলো, এটা কিন্তু সে জন্ম থেকেই অনুভব করে। সে চায় একটা সিকিউরিটি, একটা সেফটি, যার জন্য সে সম্পর্কিত হতে চায়। এরপরে মায়ের পরে সে বাবার সাথে, পরিবারের আরো সবার সাথে আস্তে আস্তে তার একটা পরিচয় হয়। বাবা অফিস থেকে আসলে বাবার গলাটা শুনলেই কিন্তু সে ওইদিক ওদিক তাকাতে থাকে, একটা চেনা গলা শোনা যাচ্ছে, একটা চেনা গন্ধ। মায়ের শরীরের সাথে তার গন্ধের পরিচয় আগেই ছিল, সেই জন্যই মাকে আরো বেশি বলা হয় জড়িয়ে ধরে রাখতে, কারণ এই শরীরের গন্ধ সে চেনে, এই কণ্ঠের আওয়াজ সে চেনে। কাজে সে ভীষণভাবে তার কিন্তু মায়ের সাথে স্পর্শটা দরকার। এই যে সে বড় হতে লাগলো, আস্তে আস্তে তার সম্পর্ক গড়ে উঠতে লাগলো। তার যদি ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে, তারা আসতে শুরু করেন, তারা তাকে যত্ন করেন, গ্র্যান্ড মামরা যত্ন করেন, কেয়ার গিভাররা যত্ন করেন, বড় ভাই বোন থাকলে যত্ন করেন, অনেক সময় আন্টস, তারপরে তোমার কি বলে চাচি, মামি, তারা যে থাকেন, বিভিন্ন ধরনের আন্টস থাকেন আমাদের, তারা এসে যত্ন করেন, তারা হয়তো ফ্যামিলিতে কেউ থাকেন, সবার সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠছে এবং সম্পর্ক দিয়েই কিন্তু সে বাঁচে। এটা কিন্তু তার মনের খাবার, যে যত বেশি টাচ করা হবে তাকে, যত বেশি এফেকশনেটলি সে টাচড হবে, যত সে ফিল করবে যে দের ইজ এ কমফোর্টেবল হ্যান্ড, দের ইজ এ হ্যান্ড উইচ ইজ টাচিং মি, যেটা আমাকে সেফটি দিচ্ছে, যেটা আমাকে সিকিউরিটি দিচ্ছে, এটা কিন্তু সারা জীবন সে চায়। তো সেই জন্য বলা হয় যারা স্তন্যপায়ী প্রাণী আছে পৃথিবীতে, সবারই কিন্তু, আমরা যদি অন্য প্রাণীর যখন বাচ্চা হয় আমরা যদি একটু খেয়াল করি, তারা কিভাবে জড়িয়ে রাখে বাচ্চাটাকে, তাই না? ওটা তার ভীষণ দরকার তখন। এই প্রয়োজনটা কিন্তু মানব শিশুর আরো বেশি, কারণ মানব শিশু বোঝে, তার একটা ফ্রন্টাল ব্রেন আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে, সে তখন কগনিশনটা তার ডেভেলপ করে, শুধুমাত্র ইমোশনাল সেলফ না, সে তখন কগনিটিভ সেলফও তার তৈরি হচ্ছে। এই দুটো মিলিয়ে সে তখন পৃথিবীকে অনেক অর্থ বের করতে শুরু করে পৃথিবীর, এবং সেই অর্থের মধ্যে সেই অর্থটা আরো বেশি তার জন্য অর্থপূর্ণ হয়, জীবনটা আরো বেশি অর্থপূর্ণ হয় যখন চারপাশে সেই মানুষগুলোর হাত সে পায়, সেই মানুষগুলোর সংস্পর্শ সে পায়। কাজে সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। বলা হয় যে, আমি এস্থার পেরেলকে খুব ফলো করি, ও একটা বেলজিয়ান মানে নাগরিক, এবং সে এখন আমেরিকাতে প্র্যাকটিস করছে, শি ইজ এ রিলেশনশিপ থেরাপিস্ট। ও বলেছে ইয়োর কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ডস আপন ইয়োর কোয়ালিটি অফ রিলেশনশিপ। অর্থাৎ তোমার লাইফটা ততই সুন্দর কোয়ালিটির হবে যত তোমার রিলেশনশিপগুলো কোয়ালিটির থাকবে। অর্থাৎ সম্পর্ককে যত্ন করা, এবারে আমি যত্নের মধ্যে আসছি, যেহেতু আমার লাইফের কোয়ালিটিটা ডিটারমিন্ড হচ্ছে বাই দ্য কোয়ালিটি অফ মাই রিলেশনশিপ, সো আমাদেরকে ভীষণভাবে সম্পর্কগুলো যত্ন করতে হবে, আলাদা করে যত্ন করতে হবে। আমরা অনেক ব্যস্ত আছি, আমরা অনেক কিছু করতে, লাইফে যত বড় হচ্ছে আমাদের ব্যস্ততা বাড়ছে, আমাদের লাইফ আমাদেরকে অনেক কিছু ডিমান্ড করছে আমাদের উপরে, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু অ্যাট এনি কস্ট আমাদেরকে সম্পর্কগুলোকে ভীষণভাবে যত্ন করতে হবে। সম্পর্কগুলো যত্ন করার জায়গাটা একটু ছোট করে বলে শেষ করি এই পর্বে, সেটা হচ্ছে যে আমাদের এটার জন্য এফর্ট দিতে হয়। আমরা যদি মনে করি এটা এমনি পড়ে থাকুক, ঠিক আছে, এটা
টিকে থাকবে। অনেক সময় যেটা হয়, স্বামী স্ত্রী বিয়ে হলে মনে করে, যখন তারা প্রেমের সম্পর্কে থাকে তখন ভাবে যে এটাকে ভীষণভাবে খেয়াল করতে হবে, যত্ন করতে হবে। যখন আমি পার্কে প্রোগ্রাম করেছি, ডেট করার প্রোগ্রাম করেছে কেউ, হয়তো আরেকজন পার্টনার দাঁড়িয়ে আছে, অন্য পার্টনার যত তাড়াতাড়ি পারে ছুটে যায়, কে কার আগে যাবে সেটার চিন্তা থাকে। কিন্তু যেই বিয়ে হয়ে যায় আমরা মনে করি এখন তো চিরস্থায়ী সম্পর্ক হয়ে গেল, এটাকে আর যত্ন করার দরকার নেই। কিন্তু প্রত্যেকটি যত্ন শুধু স্বামী স্ত্রী না, শুধুমাত্র মানে মা সন্তান না, এখানে প্রত্যেকটি সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, আমাদের যে আশেপাশে সমাজে আরো যারা রয়েছে, যে সবগুলো সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেখানে প্রত্যেকেরই একটা প্রচেষ্টা দিতে হবে সম্পর্কটা যেন আরো সুন্দর হয়, আরো টিকে থাকে, আমাদের মধ্যে যেন খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া তৈরি হয়, এবং সেটা আমাদের বাঁচিয়ে রাখে। অনেক ধন্যবাদ আপা। আমরা আজকে তার মানে আমরা জানতে পারলাম যে আমাদের ছোটবেলা থেকে একটা মানুষ যখন জন্ম নেয় তখন থেকেই তার সেফটি, সিকিউরিটি এবং অ্যাটাচমেন্টের একটা নিড তৈরি হয়, এবং সেই নিডটা তার আজীবনই চলতে থাকে। এবং যখন আমরা আসলে সম্পর্কে জড়াই, সবাই চায় যে আমি আসলে আমাকে কেউ কেয়ার করুক, এবং সেই সম্পর্কগুলোকে যদি আমরা গ্র্যান্টেড ধরে নিই তাহলে একটা সময় দেখা যায় যে সম্পর্কের অবনতি হয়, বা আরো এমন কিছু প্রভাব পড়ে যেটার কারণে আমাদের সেই নার্চারিং রিলেশনশিপটা থাকে না। তো এখন আমি সাদেকা হোসেন আপাকে বলবো যে আপা যদি নিজের জায়গা থেকে আপনি এখানে কিছু অ্যাড করতে চান। আপা আপনি একটু আনমিউট করে নিতে হবে। থ্যাংক ইউ তামান্না। ম্যাডাম অসম্ভব সুন্দর করে বললো, আমার জাস্ট মানে একদম ডেভেলপমেন্টাল, চাইল্ডহুড সবকিছু ধরে ম্যাডাম বললো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাডাম এত সুন্দর করে বললো যে একটা ভ্রূণ থেকে কিভাবে আসলে সম্পর্কটা হয়। এক্স্যাক্টলি আমি জাস্ট ম্যাডামের সাথে রিলেট করে বলবো যে আমার কাছে সম্পর্ককে যদি আমি বলি, সম্পর্ক হচ্ছে একটা গাছের মতো। যেমন একটা গাছকে যদি আমি জাস্ট লাগিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না, গাছটাকে নার্চার করতে হয়, একটা নির্দিষ্ট টাইম পরে পানি দিতে হবে, তাকে সার দিতে হবে, তখনই তো গাছটা সজীব হবে। সম্পর্কটাও ঠিক সেই রকম। এই জিনিসটা জাস্ট আমি একটা রিলেশনশিপে গেলাম এবং হয়ে গেল, ওটাকে রেখে দিলাম তাহলে হবে না, সম্পর্কটাকেও নার্চার করতে হয়। এবং সম্পর্কের জায়গায় আমি বলবো যে কিছু একদম বেসিক কিছু প্রিন্সিপাল, যেটা একটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি থাকতে হবে, রেসপেক্ট করতে হবে পার্টনার, সেটা আইদার মেল ফিমেল, বাবা মা, সন্তান। বাবা মাও কিন্তু সন্তানকে রেসপেক্ট করতে হবে তাদের। আমি বাবা মা হয়েছি বলে আমি আমার সব ডিসিশন চাপিয়ে দেবো না, আমার সন্তানকে আমার রেসপেক্ট করতে হবে। আমার যদি কোনো জায়গায় মনে হয় যে আমার সন্তান এই জায়গায় ভুল ডিসিশন নিচ্ছে, তাকে সেইটা আমাদের অ্যাসার্টিভলি তার সাথে কমিউনিকেট করতে হবে। এর ফলে হবে কি, বাচ্চাটাও কিন্তু খুব লজিক্যাল হবে, ও বুঝতে পারবে যে না, বাবা মা আমাকে চাপিয়ে দিচ্ছে না, আমার জায়গায় যেটা তারা মনে করছে একমত না, তারা আমাকে সেই জায়গাটা বুঝাচ্ছে। এটা একটা বিষয়। ট্রাস্ট রিলেশনশিপের অন্যতম একটা বিষয়, এবং ট্রাস্ট কিন্তু আসেই আবার এই জিনিসগুলো ধরে। রিলেশনশিপে ট্রান্সপারেন্সি না থাকলে সেই রিলেশনশিপে ট্রাস্ট আসবে না, রেসপেক্ট না থাকলে ট্রাস্ট আসবে না। তো এই বেসিক প্রিন্সিপালের জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে। আরো একটা রিলেশনশিপকে নার্চার করার ক্ষেত্রে আরো অনেক বিষয় থাকে, বা পার্টনারকে রেসপেক্ট করার সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পর পর রিলেশনশিপটাকে আরো বেশি, বা কি বলবো, আরো মানে একটু ফান অ্যাক্টিভিটিস গুলো করা, বা বিভিন্ন কলেজে টাইম দেওয়া, এই জিনিসগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের পর 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 সেগুলোও কিন্তু বারবার বারবার রিপিট করতে হয়, সো দ্যাট রিলেশনশিপটা তখন খুব বেশি সুন্দর, গাছের মতোই সজীব হয়। এটুকুই আমি বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ তামান্না আপা। ধন্যবাদ সাদেকা আপাকে। তার মানে আমরা জানতে পারলাম যে একটা রিলেশনশিপে ট্রাস্ট এবং নার্চার করাটা খুবই জরুরি। তো আপা, আপনাকে ধন্যবাদ। এখন আমি মেহতাব আপাকে কাছে জানতে চাইবো যে আপা, এই যে আপনি বললেন সম্পর্কের যত্ন নেওয়াটা, অ্যাটাচমেন্টটা, আমরা আসলে তাহলে কেন নিচ্ছি না যত্নটা? আমরা গ্র্যান্টেড হিসেবে ধরে নিচ্ছি। এই সম্পর্কের যত্ন নেওয়াটা কি খুব সহজ বা খুব কঠিন? কি মনে, আপনার কি মনে হয় এই বিষয়ে? প্রশ্নটা খুব কঠিন করেছো।
অনেক বড় একটা প্রশ্ন করেছো। সো আসলে আমরা বলি যে কেন আমরা অযত্নে পড়ে যাই সম্পর্কটা, সেটা নিয়ে বলি। যেটা হয় যে যেটা সাদিকা বলছিল যে ছোটবেলা থেকেই আমার সন্তানের সাথে আমার সম্পর্কটা কেমন, সেটা দিয়ে তো সন্তান প্রথম সম্পর্কের স্বাদ পায়। এবং আমিও তো মানে কেয়ার গিভার হিসেবে নতুন একটা মানে আমার পরিচয় হয়। তো যেটা হলো যে শুরুতে আমি যদি জন্মের শুরুটা বলছিলাম যে আমাদের মানে আমি আমি যেটা আগে বলেছিলাম ওটা সূত্র ধরেই বলি যে একেবারে মানে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, হ্যাঁ, যে আমি জন্মের পরে আমি দোলনায় আমি বড় হচ্ছি, এখানে তারপরে আমি মারা যাচ্ছি। এই যে আমাদের একটা জীবনের যে মানে একটা বিস্তৃতি থাকে, সেই পুরো জীবনটাতে যেহেতু সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা জানি না যে কোয়ালিটি অফ লাইফটা যে সম্পর্কের কোয়ালিটি দিয়ে নির্ধারিত হচ্ছে, এই কথাগুলো কিন্তু আমাদের জানা নেই। তো কি করি আমরা, এটাকে যে আলাদা করে যত্ন করব, এটাকে যে মনোযোগ দেব, সেই মনোযোগটাই দেওয়া হয়নি, যার জন্যই কঠিন হয়ে যাচ্ছে। যে আমাদের হয় কি নিজের সত্তাকে নিয়ে আমরা একটু ব্যস্ত থাকি, তো আমার কি ভালো লাগছে, আমার কোনটা পছন্দ হলো না, আমাকে কে একটু মানে তীর্যক দৃষ্টিতে আমার দিকে তাকালো, আমাকে নেগেটিভ কথা বলা হলো, সেই যে জায়গাটা, সেখান থেকে তো আমি পৃথিবীকে জানতে শিখি। তাতে করে যেটা হয় যে আমার অ্যাটিটিউড টুয়ার্ডস মাইসেলফ, অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইন জেনারেল, অর্থাৎ পৃথিবীর ব্যাপারে, মানে লাইফের ব্যাপারে, তারপরে আমার নিজের ব্যাপারে, অন্যদের ব্যাপারে, এই যে আমার মনোভাবটা তৈরি হচ্ছে, সেই মনোভাবটা কিন্তু আমি তৈরি করছি না। ছোটবেলাতে কিন্তু আমার আশেপাশের মানুষরা আমাকে সেই মনোভাবটা তৈরি করে দিচ্ছে। তো সেটা শুরু হচ্ছে আমাদের প্যারেন্টিং স্টাইল থেকে, যে আমরা কিভাবে কোন প্যারেন্টিং স্টাইলে ছিলাম, প্যারেন্টসরা আমাদের সাথে কি করেছেন, বিকজ দে আর দ্য মোস্ট সিগনিফিকেন্ট পিপল ইন আওয়ার লাইফ। আমি তো পৃথিবীকে মাত্র নতুন জানছি, আমি পৃথিবীর সাথে মাত্র পরিচিত হচ্ছি। তো আমার পরিচয়টা ঘটে কিন্তু প্রথমে আমার ইমিডিয়েট যে caregivers বা immediate significant figures, not only my parents, there could be other people, there could be other extended family members, যারা আমাদের সম্পর্কে স্বাদ আমাদেরকে দিচ্ছে। তো তাদের কাছ থেকে আমি কিরকম আচরণ পেয়েছি, তারা কি আমার সাথে পজিটিভ ছিল নাকি অনেক সময় বেশি নেগেটিভ হয়ে গেছেন। আমাকে অনেক মহিলারা বলেছেন যে তারা যখন তাদের শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছেন, তারা 2 বছরের বাচ্চাটাকে ধরে অনেক মেরেছেন। তার 1 বছরের বাচ্চাটাকে তিনি কেঁদেছে, তিনি তাকে মনোযোগ দেননি। কিন্তু তখন মানে 2 বছরটা খুব ইম্পর্টেন্ট একটা পিরিয়ড, যখন সে বলছে আমি তাকে মেরেছি, মারার পরে আমি ঝরঝর করে কেঁদেছি, কারণ আমার মনে হচ্ছে ও তো একটু ডিজার্ভ করে না। আমি তো আসলে রাগ করেছি আমার হাজবেন্ডের উপরে, আমি তো রাগ করেছি আমার শাশুড়ির উপরে, আমার ননদের উপরে, আমি কেন ওকে মারলাম। কিন্তু মা যে পরে কাঁদছেন, বাচ্চাটা তো সেটা জানলো না, যে মা যে মেরে ওকে কষ্ট পেয়েছেন, বাচ্চার কিন্তু সেটা জানা হলো না। বাচ্চা শুধু বুঝলো আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমার সঙ্গে আমাকে খুব জোরে বিছানার উপরে ছুঁড়ে ফেলা হয়েছে, বা আমাকে শাওয়ার দিচ্ছিল মা, সেখানে খুব জোরে খুব রাফলি আমাকে হ্যান্ডেল করা হয়েছে। ওর যে ব্রেইনে একটা নেগেটিভ ফিলিং চলে গেল, সেই নেগেটিভ ফিলিংটা কিন্তু থেকে যায়। আমরা মনে করি ছোটবেলায় বাচ্চারা কিছু বোঝে না। আমাকে অনেক দম্পতিরা বলেছেন আমরা তো ঝগড়া করি, ও তো মাত্র 6 মাসের বাচ্চা, ও কি বুঝবে। আবার এটাও আমি শুনেছি আমাদের যখন খুব ঝগড়া হয়, স্বামী স্ত্রী বলছে আমাকে যে তখন ও খুব কাঁদে, ও এত কাঁদে কেন, ও কি বোঝে যে আমরা ঝগড়া করছি, এটাও আমি শুনেছি। কাজে ওর যে আশপাশটা যে মানে খুব সেফ না, সিকিওর না, ও কেন কারা ঝগড়া করছে সে জানে না, কি নিয়ে ঝগড়া হচ্ছে জানে না, কিন্তু এই যে সাউন্ডটা ওর কাছে কিন্তু মানে ওর পছন্দ করছে না, ওর কাছে কিন্তু একটা ভীতিকর অভিজ্ঞতা হচ্ছে, ওর মনে হচ্ছে দের ইজ সামথিং রং, মানে সেই ব্রেন সেটা সেন্স করছে, বাট দ্য চাইল্ড ক্যানট আর্টিকুলেট, ও কিন্তু সেটা ওইভাবে ভাবতে পারছে না যে দের ইজ সামথিং রং, বাট দ্য ব্রেন ক্যান সেন্স ইট। ভীষণ সেন্সিটিভ থাকে বাচ্চাদের ব্রেন, কারণ সে তখন শুধু ইমোশন বোঝে, সে কিন্তু লজিক বোঝে না। সে কি বাংলাদেশে জন্ম নিয়েছে না ইংল্যান্ডে জন্ম নিয়েছে কিছু জানে না সে, কিন্তু তার ব্রেন কিন্তু সেন্স করতে পারে যে এনভায়রনমেন্ট ইজ নট সেফ, এনভায়রনমেন্ট ইজ নট কমফোর্টেবল ফর দ্য চাইল্ড। তো এই যে একটা আনকমফোর্টেবল এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে, তারপরে আস্তে আস্তে সে আরো বড় হচ্ছে, 2 বছর পরে 3 বছর থেকে তার কগনিটিভ ডেভেলপমেন্ট ভালো করে শুরু হয়, তখন সে বোঝে সে কে তাকে কিভাবে দেখে। তার মা তাকে তার যে যখন তার আদর দরকার হয়, ভালোবাসা দরকার হয়, যখন তার স্বীকৃতি দরকার হয়, সে হয়তো লাইন টেনে টেনেই একটা ছবি এঁকেছে, ছবিটা কিছুই হয়নি, সে বলেছে দেখো কি সুন্দর গাড়ি এঁকেছি, মা তাকালোই না।
স্বীকৃতিটা পেল না। বাবা অফিস থেকে আসছে, 3 বছরে একটা বাচ্চা দৌড়ে গেল যে বাবা আমাকে কোলে নাও, তোমাকে সারাদিন দেখিনি। বাবা ওকে একটু সরিয়ে দিয়ে, বাবার হয়তো সেদিন অফিসে খুব খারাপ একটা দিন গেছে, সরিয়ে দিয়ে বলছেন সরো এখান থেকে, আমি ভীষণ ঘেমে এসেছি, আমি খুব টায়ার্ড। ও বাবা কি টায়ার্ড কি না, টায়ার্ড কি হলে হয়? দ্য চাইল্ড ডাজন্ট নো, দ্য চাইল্ড জাস্ট ওয়ান্টস ফাদার্স কম্প্যানিয়নশিপ। বাবার সে আদর চাচ্ছে, যত্ন চাচ্ছে, বাবা তাকে কোলে নিলেন না। তারপরে শুরু হলো তার শাসন, এটা করো না, ওটা করো না, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট গো দেয়ার। এই যে আমাদের পজিটিভ প্যারেন্টিং যে আমাদের এখনো আমাদের জানা হয়নি, প্যারেন্টিংটাই বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের কনটেক্সট থেকে বলি, আমরা জানি না যে প্যারেন্টিংটা আসলে শেখার ব্যাপার। প্যারেন্টিংয়ে আসলে নিজেদের যত্ন করতে হয়, নিজেদের দাম্পত্য জীবনের সম্পর্ক ভীষণভাবে যত্ন করতে হয়। যেহেতু আমরা প্যারেন্টিং বিষয়টাকে খুব একটা অবহেলার চোখে দেখি, মানসিক স্বাস্থ্যকে অবহেলার চোখে দেখি, কাজে কেউ যখন বলে আমি প্যারেন্টিং ওয়ার্কশপ করব, আমি প্যারেন্টিং খুব ইম্পর্টেন্ট, তখন মানুষ বলে প্যারেন্টিং আবার শেখার কি আছে? এটা তো আসলে আমাদের মা বাবা আমাদের মানুষ করেছে না। সো বাংলাদেশে মানুষ করার জায়গাটাও আমার কাছে খুব মনে হয় এটা শুড বি ডিসকাসড মোর থরলি, যে মানুষ বলতে আমরা কি বুঝি। মানুষ মানে কি এক পড়াশোনা করলো, পরীক্ষায় পাশ করলো, তারপর একটা জব করলো, তারপর বিয়ে করলো, তারপর জীবনটা চালিয়ে গেল, তাদের বাচ্চা কাচ্চা হলো, তারা আবার তাদের বিয়ে দিল। এটাই কি আমি একটা মানুষের মতন জীবন যাপন করলাম? নাকি আমি জীবনটাকে খুব অর্থপূর্ণ ভেবে, জীবনের কোনো লক্ষ্য নিয়ে, জীবনের কোনো গোল নিয়ে আমি জীবনটাকে পারসিউ করছি? যেটা এক্সিস্টেন্সিয়াল থেরাপিস্টরা বলেছেন যে তোমার জীবনের অবজেক্টিভ কি, হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ, তুমি কেন বেঁচে আছো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর লাইফ। এটা কিন্তু আমাদেরকে কেউ শেখায় না। ওই লাইফের মিনিংটার সাথে কিন্তু সম্পর্ক ভীষণভাবে জড়িয়ে আছে। যত সম্পর্ক মিনিংফুল হবে, তত লাইফটা আমার কাছে মিনিংফুল হবে। কিন্তু আমরা যেহেতু যত্ন করছি না, খেয়াল করছি না, রিলেশনশিপকে নার্চার করছি না, আলাদা করে এটাকে মনে রাখছি না, তাতে করে কি হচ্ছে, আমরা আমাদের সাইকোলজি নিয়ে চলছি, আমার মধ্যে যে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, ভয় হচ্ছে, সেগুলোকে আমি প্রাধান্য দিচ্ছি। সেখানে কিন্তু আমার যে সন্তানটি আমার সাথে বড় হচ্ছে, তার যে ভেতরে কি কি ইমোশন হচ্ছে, কখন সে কষ্ট পাচ্ছে, কখন সে রাগ হচ্ছে, কখন সে বিরক্ত হচ্ছে, কখন সে ভয় পাচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছি না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে এই পর্বের কথা শেষ করছি, যে অনেকে আমাকে বলেছে যে মানে ট্রমাটাইজড হয়ে যায় সে খুব। এই যে এখন প্যান্ডেমিকের সময় অনেকে ট্রমাটাইজড হচ্ছে বেশি, অ্যাংজাইটি অ্যাটাকস হচ্ছে অনেক বেশি। আমি মানে অ্যাংজাইটি অ্যাটাক তো সবার হচ্ছে না, আমরা কিন্তু প্যান্ডেমিকের মধ্যে সবাই জীবন যাপন করছি, কিন্তু যাদের অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, এটি ক্রমাগত ঘরের মধ্যে বন্দি থাকার ফলে যে লাইফের যে আগের লাইফস্টাইল ছিল আমাদের, সেটা পুরোটাই অন্যরকম হয়ে গেছে। উই ক্যানট গো আউট, উই ক্যানট হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। এই যে আমাদের অন্য সম্পর্কগুলোর সাথে আমরা একাত্ম হতে পারছি না। আমরা টিনেজ বয়সে কিন্তু বাচ্চারা খুব চায় যে একে অপরকে জড়িয়ে, ওরা কিন্তু কাঁধে হাত দিয়ে একেবারে এইভাবে দাঁড়ায়, এভাবে বসে, মানে একদম ধরে একসঙ্গে টাচ করে বসে, কারণ দে ফিল ভেরি মানে ওয়ান্টেড, ডিজায়ারেবল। এই যে আমাদের বন্ধুদের সাথে যে আমাদের একটা টিনেজ বয়সে যে আমাদের ক্ষুধা থাকে, বন্ধুদের সাথে, পিয়ার গ্রুপের সাথে খুব আমাদের সঙ্গ লাভ করতে ইচ্ছে করে, সেটা কিন্তু এখন পাচ্ছে না। এই যে ঘরে বন্দি জীবন, তাতে করে তাদের যদি আগে যদি অ্যাটাচমেন্ট ইনজুরি থাকে, অ্যাটাচমেন্ট ইনজুরি হচ্ছে অ্যাটাচমেন্ট থিওরিতে যেটা বলা হয়েছে, যে ছোটবেলাতে আমার অ্যাটাচমেন্টটা সেফ হয়নি, যেটা সাদেকা বলে যে ট্রাস্ট ওয়ার্দি হয়নি, আমি ট্রাস্ট করতে পারি আমার আশেপাশের মানুষদের সাথে, সেই ফিলিংটা, সেই অনুভূতিটা আমি পাইনি। তখন কি হয়, যখন এই যে প্যান্ডেমিকের সময় আমি একা হয়ে গেছি, আমাকে ঘরে থাকতে হচ্ছে, অনেক সময় মা বাবা আমার সামনে ঝগড়া করছে, অনেক সময় তারা আমাকে চাপাচাপি করছে, আমি যখন অনলাইন ক্লাসেস করছি তারা আমার ঘাড়ের উপরে এসে দাঁড়িয়ে আছে, আমি যখন কম্পিউটারে কিছু করছি তখন তারা খবরদারি করছে, আমার সেটা ভাল লাগছে না, কারণ আমি একটা টিনেজ বাচ্চা। তো কি হচ্ছে, তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে। তো সেই সমস্ত অনেক কিছুই কিন্তু তৈরি হচ্ছে এখন প্যান্ডেমিকের সময়। আমি যেটা বলছিলাম যে অ্যাংজাইটি অ্যাটাক কিন্তু সবার হচ্ছে না। আমি দেখেছি যাদের ছোটবেলাতে ট্রমার এক্সপিরিয়েন্স আছে, এরকম আমাকে বেশ কিছু ছেলেমেয়েরা বলেছে, যে যাদের হয়তো ছোটবেলাতে হয়তো অ্যাবিউজের ব্যাপার ছিল, কোনো ট্রাস্টওয়ার্দি লোক তাকে অ্যাবিউজ করেছে। আরেকটি কথা শুনলে আমার ভীষণ কষ্ট হয়, সেটা হচ্ছে বাথরুমের মধ্যে আটকে রাখা হতো, কোনো একটা শাস্তি হিসেবে বাথরুমে আটকে রাখা হয়েছে। এই যে বন্ধ জায়গা, এই যে আটকে থাকার অভিজ্ঞতা, সেটা কিন্তু তখন সে ম্যানেজ করে ফেলেছে, যেহেতু লাইফটা ওইভাবে চলেছে স্বাভাবিকভাবে। কিন্তু এখন যেহেতু একটা অস্বাভাবিক জায়গা তৈরি হয়েছে লাইফস্টাইলের মধ্যে, আমাদের কার্যক্রমের মধ্যে, তখন কিন্তু সেই পুরনো ভয়টা যেটা মস্তিষ্কে জমে গিয়েছিল,
আমার ব্রেন সেটা প্রসেস করতে পারেনি ঠিক মতো। ওই যে আনপ্রসেসড মেটেরিয়ালটা ব্রেনে রয়ে গেছে, সেটা এখন আবার আমি বন্ধ জায়গাতে থাকার ফলে আবার আমার সেটা চলে এসেছে আমার মধ্যে। এখন আর আমার আগের মতো আমি প্রসেস করতে, আগের মতন যেমন আগে যেমন চলেছিলাম জীবনে, এখন আর জীবনে চলতে পারছি না। এখন আমার অসম্ভব অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি বোধহয় মারা যাবো। এরকম বেশ কিছু কেসের কথা আমি জানি। এই পিরিয়ডটাতে, করোনা পিরিয়ডে এই জিনিসটা কিন্তু খুব ঘটছে। ধন্যবাদ আপা। আমরা আসলে তাহলে জানতে পারলাম যে আমরা নিজেদের গণ্ডির মধ্যে আসলে আটকে যাই, নিজেদের ইমোশন নিয়ে আটকে যাই, এবং সে কারণে হয়তো অনেক সময় আশেপাশে কি ঘটছে, আমাদের সম্পর্কের যত্ন নেওয়া হচ্ছে কিনা, আশেপাশের মানুষের জীবনে কি ঘটছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না বা জানতে চাইও না। তো এবং সেই কারণে এখন এই বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকের জীবনে, যাদের জীবনে এই ধরনের ট্রমা আছে, যারা আসলে এই আত্মকেন্দ্রিকতা থেকেই সম্পর্কের যত্নটা হয়তো ছোটবেলায় পাননি, তাদের ট্রমাটা থেকেই এখন অনেক ধরনের প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক দেখা যাচ্ছে। তো আমার পরবর্তী প্রশ্নটা এটাই ছিল যে আসলে আমরা এখন কি দেখছি, কি পরিবর্তন দেখতে পাচ্ছি প্যান্ডেমিকের এই সময়। তো আমি সাদেকা হোসেন আপার কাছে এবার তাহলে জানতে চাইবো যে আপা, আপনি কি দেখছেন, কি পরিবর্তন আসছে আমাদের জীবনে বা মানুষের জীবনে প্যান্ডেমিকের সময়? আচ্ছা, থ্যাংক ইউ তামান্না আপা। আমি জাস্ট আগের প্রশ্নটা ম্যাডামের সাথে, ম্যাডাম অনেক সুন্দর করে বললে অ্যাটাচমেন্ট থিওরির কথা, আমি জাস্ট কয়েকটা জিনিস না বললেই না, মানে ম্যাডাম সবই বলেছে। আমার মনে হচ্ছিল যে অ্যাটাচমেন্টের জায়গায় কিন্তু এটা খুব রিলেটেড। হ্যাঁ, এই যে আগের প্রশ্নটা করা হলো না তামান্না আপা, যে কিছু মানুষ কেন সম্পর্ককে যত্ন দিচ্ছে না, তারা না এই সম্পর্ককে যত্ন দিতে হবে এটা শিখেই আসেনি। যে ম্যাডাম বলছিল যে প্যারেন্টিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে না মানে অনেকের কাছেই বলছি প্যারেন্টিং আবার কি, বাচ্চা বড় হবে তোমরাও শিখবা। হ্যাঁ, এটা তো এমন কিছু না। বা অনেক বয়োজ্যেষ্ঠদেরকে আমি বলতে শুনেছি যে আমরা কি এগুলো শিখেছি নাকি, তোমাদের হচ্ছে যত রকম ওয়েস্টার্ন কালচার নিয়ে ইয়ে করা, আমাদের এগুলো শিখতে হয় না, কারণ আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমরা আমাদের দাদা দাদিকে দেখেছি, নিজের বাবা মাকে দেখেছি, এবং আমরাও শিখেছি। তোমরা এইসব একা একা থাকো, তোমাদের জন্য এইসব প্রয়োজন বেশি হচ্ছে, আমাদের তো এগুলো প্রয়োজন ছিল না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে চাইল্ডহুড এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো মানুষ, ম্যাডাম যেটা বলছিল, অনেক হার্শ প্যারেন্টিং এর মধ্যে দিয়ে গেছে, অথরিটেরিয়ান প্যারেন্টিং ছিল তার, ওখানে মানে তার নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না, বলার জায়গা ছিল না, বা সে দেখেই আসছে যে সম্পর্কটা আসলে এরকম, বাবা সবসময় ডমিনেটিং রোল প্লে করেছে, মা হচ্ছে শুনে আসছে। তো সে না একটা সময় হয় কি, তার ব্রেনটা ওইভাবেই ওয়ার্ক করে যে ইট শুড বি, এরকমই তো হবে, এর বাইরে কেন হবে, পুরুষরাই তো বলবে, মেয়েরাই তো শুনবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো না, একটা এগুলো একদম মানে রিলেটেড। হ্যাঁ, একটার সাথে একটা রিলেটেড হয়ে হয়ে আসছে। আর যে প্রশ্নটা আমাকে এখন করা হলো যে আহ, আহ, এই প্যান্ডেমিকের ফলে মানুষের কি কি সমস্যা হচ্ছে, তাই কি আমি একটু আবার ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আপনার প্রশ্নটা, হ্যাঁ, এই প্যান্ডেমিকে আমাদের সম্পর্ক এবং আমাদের নিজেদের জীবনে কি পরিবর্তন আসলে আসছে বা আচ্ছা কি প্রভাব আচ্ছা পড়ছে, আপনি কি দেখছেন? প্যান্ডেমিকের মানে বেসিক্যালি আমাদের এই প্যান্ডেমিকে তো আমাদের অনেক রকমের প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে আমরা ভীষণ রকমের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে এই সময় সবাই, প্রচুর জব লস হয়েছে, তার সাথে আমরা প্রচুর মানুষকেও হারিয়েছি। আমরা প্রত্যেকেই আমার মনে হয় বাংলাদেশের এই সার্কামস্ট্যান্সেসে আমরা প্রত্যেকেই আমাদের খুব কাছের মানুষকে এই এই সময় হারিয়েছি। হ্যাঁ, যদি আমরা জিজ্ঞেস করি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই আছে যে তার খুব কাছের কাউকে সে হারিয়েছে। তো এইটার যে একটা কষ্ট, একটা লস, হ্যাঁ, একটা বিরিভমেন্ট, যে আমার খুব কাছের মানুষ নেই, এটা একটা বিষয়, এটা তাকে রিজলভ করতে হচ্ছে এই জিনিসটা। তারপর অল অফ আ সাডেন কোভিড, এই জিনিসটা আমাদের জন্য নতুন, আমরা এটার জন্য প্রিপেয়ার ছিলাম না, এটা একদম হুট করে আসছে এবং হুট করে আমাদের জীবনটা একবারে, মানে আমি বলবো যে মানে অল অফ আ সাডেন আমাদের লাইফ অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। সেটার ফলে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা বা কোনো মানুষের যে নিজস্ব যা মানে ক্লোজ ওয়ানের যে লস, সেগুলোর সাথে সাথে আরো অনেক বিষয় যেগুলো আছে, যেগুলোর কারণে কিন্তু রিলেটেড হয়ে মানুষের প্রচুর মানে ভীষণ রকমের মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে। যেমন আমি সুইসাইড রেট,
এই সময় বেড়েছে। সেলফ হার্ম যারা করে তাদের সেলফ হার্মের পরিমাণ বেড়ে গেছে। হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ভীষণ পরিমাণে, যাদের আগের রিলেশনশিপ সো ছিল, খুব ভালোও ছিল না, খারাপও ছিল না, কিন্তু দুজনেই কাজ করতো, দুজনের এই জিনিসগুলা নিয়ে তাদের খুব একটা, তারা একটু কি বলে সেটাকে, একটু ডিনাই করে থাকতো যে না আচ্ছা ঠিক আছে আমরা ওদিকে মনোযোগ দেবো না, দুজন দুজনের মতো করে সময় কাটাতো। প্যান্ডেমিকে কি হয়েছে, তাদেরকে একসাথে থাকতে হচ্ছে, আবার সেই একই ইস্যুগুলো নিয়ে রোজ দেখছে এবং সেগুলো নিয়ে ক্রাইসিস বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। ম্যাডাম যেটা বলছিল যে মানুষ খুব অ্যাংশাস হয়ে যাচ্ছে, কারণ মানুষের কাছে তো জিনিসটা আসলে আনসার্টিন, আমরা বলতে পারছি না। আমরা জানি কোভিড অস্থায়ী, কিন্তু সেটা কত দিনের জন্য স্থায়ী থাকবে আমাদের জন্য, কতদিন থাকবে সেটা আমরা বলতে পারছি না। তো সেটা মানুষের মধ্যে এক ধরনের অ্যাংজাইটি তৈরি করছে, ডিপ্রেশন তৈরি করছে, মানুষ আইসোলেটেড হয়ে থাকছে। আগে যেরকম টিনেজ বাচ্চারা অনেক সময় দেখছি যে যারা টিনেজার তারা যেভাবে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতো বা স্কুলে যারা যেত, তারা এখন স্কুলকে অনেক মিস করে, বলে আমি ব্রেক টাইমে ফ্রেন্ডের সাথে, দেখা যাচ্ছে বাবা মার একটাই মাত্র সন্তান, বাবা মা দুজনাই জব করে, তারা ওয়ার্ক ফ্রম হোম করছে, বাচ্চাটা হয়তো অনলাইনে 2-3 ঘন্টা ক্লাস করছে, কিন্তু ব্রেক তো আর নাই। ওর ক্লাসমেটের সাথে আগে যেভাবে টিফিন টাইমে, সেটা 20 মিনিটের টিফিনই হোক, সে ওই 20 মিনিটের টিফিন টাইমে সে দৌড়াদৌড়ি করতো, খেলতো, তো সেটা একেবারে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর বাচ্চারা তো এই জায়গাটায় ওইভাবে লজিক্যালি চিন্তা করতে পারছে না। তো এই কারণে আমি দেখছি যে অনেক বাচ্চাও অনেক বেশি ট্যান্ট্রাম বেড়ে যাচ্ছে, অস্থিরতা করছে, এবং এইটা নিয়ে কিন্তু আবার বাবা মার মধ্যে প্রবলেম হচ্ছে এবং বাবা মার মধ্যে সম্পর্ক আরো অনেক বেশি খারাপ হচ্ছে। বাবা বলছে তুমি কেন ওকে রাখছো না, আমার সমস্যা হচ্ছে। মা বলছে আমিও তো জব করি, তুমিও ওকে রাখো কিছুক্ষণের জন্য। তো দেখা যাচ্ছে যে এই হঠাৎ করে আসা এই কোভিড এর কারণে মানুষের অনেক রকমের মানসিক সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ তামান্না আপা। ধন্যবাদ সাদেকা আপাকে। তার মানে আমরা জানতে পারলাম করোনাকালীন এই সময় অনেক ধরনের পরিবর্তন আমাদের সবার জীবনে এসেছে। কারো ক্লাস করতে হচ্ছে, তো কারো অফিস করতে হচ্ছে, তো কারো ঘরের কাজের সাথে অফিস করতে হচ্ছে। সব মিলিয়ে কেউ কাউকে বুঝতে পারছি না, এ ধরনের একটা সিচুয়েশন। তো আমরা আসলে এই সিচুয়েশনটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, বা আমরা কি করতে পারি নিজেদের এই নিডগুলো, যেগুলো আমরা আসলে বলছি যে আমার এটা করে দাও, হ্যাঁ আমরা একজন আরেকজনকে বলছি, তো সেই জায়গাটা থেকে আসলে কলহটা কেন হচ্ছে এবং আমরা কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারি, মেহতাব আপাকে আমি একটু ম্যাম যদি একটু বলতেন। ম্যাম একটু আনমিউট করে নিতে হবে, একটু শোনা যাচ্ছে না। সো আগে আমরা যেভাবে জীবনটাকে যাপন করছিলাম, সেই জীবনযাপনের যে ধরনটা ছিল, ধারাটা ছিল, সেই ধারায় একটা বিরাট পরিবর্তন এসেছে। এই যে আজকে আমরা কথা বলছি, আমরা কেউ কাউকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি না। আমার কিন্তু খুবই ভালো লাগে যখন আমি মানে ওই একদম ফিজিক্যাল সেটিংয়ে যে ওয়ার্কশপগুলো করি, সেমিনারগুলো করি, সেখান থেকে আমি অনেক এনার্জি নিয়ে বাসায় আসি। কারণ অনেকগুলো মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, আমি যে বিষয়ে কথা বলছি সেটার ব্যাপারে অনেকের বক্তব্য থাকে, অনেকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমি উত্তর দিই। তো ওটার একটা অভিজ্ঞতাই আলাদা, মানে হিউম্যান টাচ যেটা বলা হয়, যে আমাদের যে ট্রেনার আছেন সাউথ ইন্ডিয়ান, উনি সবসময় বলেন যে আমরা হিউম্যান টাচ থেকে যে এনার্জিটা পাই, হিউম্যান টাচ বলতে শুধুমাত্র ফিজিক্যাল টাচ না, হিউম্যান যে দেখাশোনা, সরাসরি দেখা, চোখে চোখে দেখা, এই যে এনার্জি ট্রান্সফারেন্স হয়, ইভেন ওয়েন দ্য ক্লায়েন্টস কাম টু মাই চেম্বার, এখন তো আমি বাসায় বসে অনলাইনে করছি, যখন চেম্বারে আমরা ক্লায়েন্ট দেখি, তখন ওরাও কিন্তু অনেক এনার্জি আমাদেরকে দিয়ে যায়। কারণ যদিও ওরা অনেক কষ্ট নিয়ে আসে, কিন্তু ওদের সাথে এত সুন্দর একটা রিলেশনশিপ বিল্ড করে আমরা কাজ করি, যে তখন ওদের শুধু যে ওদের আমরা দিচ্ছি তা কিন্তু নয়, আমার মনে হয় আমি সেখান থেকে অনেক এনার্জি পাই। তো কাজে হিউম্যান কানেকশনটা যেহেতু একদম কমে গেছে, বাসার বাইরের হিউম্যান কানেকশনটা কমে গেছে, তো সেটা আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে আমাদের লাইফে। আমরা সেটা আগে কখনোই অনুভবও করিনি, কখনো ভাবিনি আমাদের জীবনধারাটা এরকম হবে।
তো যেটা হচ্ছে যে আমরা কি করছি, ঘরে থাকছি বলে একসঙ্গে থাকার অভিজ্ঞতা আগে ছিল না। এখন কিন্তু সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক অনেক অবনতি ঘটছে। আমি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে সুপারভাইজ করি, আমার স্টুডেন্ট যারা ওখানে কাউন্সিলররা কাজ করছেন, তারা কিন্তু সবসময় এই কথাগুলোই বলছে যে তারা বাবা মার কাছে থাকতে থাকতে ওরা ক্লান্ত বোধ করছে, অথচ বাবা মার কাছে থাকতে কোন না সন্তান ভালো ফিল করবে। কিন্তু এখন তাদের জন্য এটা একটা বোঝার মতন হয়ে গেছে, কারণ সব সময় তারা ঘাড়ের উপরে আছেন, সব সময় খেয়াল করছেন। এবং সে একটু বাইরে যে একটু কেঁদে আসবে, বাবা যাকে হয়তো কিছু কটু কথা বলে দিয়েছেন, সে যে কান্নার জন্য একটু বাইরে যাবে, সেটাও সে করতে পারছে না। প্রথম দিকে তো একদম বাইরে যাওয়াটা বন্ধ ছিল। আমি তখনকার কথা আরো শুনেছি যে অসম্ভব একটা দম বন্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখন যাও বা একটু বেরোচ্ছে, তাও তো হুটহাট করে আমরা বেরোচ্ছি না। তো যেই জন্য বলছিলাম যে আমরা সম্পর্ককে নিয়ে আজকে কথা বলছি। তো সম্পর্ক, আমাদের কাছের মানুষদের সম্পর্কটা না আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাইরের লোকের সাথে সম্পর্ক ইম্পর্টেন্ট, কিন্তু কাছের মানুষের সাথে সম্পর্কটা না একদম অনেক আবেগ জড়ানো থাকে ওটার মধ্যে। অনেকে আমাকে বলে যে আচ্ছা জানেন, আমার না বাইরের লোক কিছু বললে না এত খারাপ লাগে না, আমার বাবা মা বা আমার যে সিগনিফিকেন্ট মানুষগুলো তারা বললে এত কষ্ট পাই কেন বলেন তো। আমি না এত রিয়্যাক্ট করি, আমি একদম রিয়্যাক্ট করতে চাই না, কিন্তু হয়ে যায়। অনেক প্রমিস করি নিজের কাছে যে এরপরে আমি আর এইভাবে রিয়্যাক্ট করবো না, কিন্তু করে ফেলি। করে কিন্তু আমি ভীষণ গিল্টি ফিল করি। বিশেষ করে বাবা মাকে ছেলেমেয়েরা কিন্তু কষ্ট দিতে চায় না, কিন্তু কি হয়, তারা কিন্তু পারছে না, দে জাস্ট কান্ট হেল্প ইট, কষ্টটা দেওয়া হয়ে যাচ্ছে। তো সেটার দ্বারা যে পরে একটা অপরাধ বোধের চক্রে ওরা ঢুকে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ওরা বেরোতে পারছে না। তা আমরা বুঝতে পারছি যে আমরা চাই না কিছু মিসবিহেভিয়ার আমাদের দ্বারা হয়ে যায়, যেটার জন্যই সম্পর্ক আরো অযত্নে পড়ে যায়। সেটা থেকে আমি যে আবার গিল্ট লুপের মধ্যে ঢুকে যাচ্ছি, গিল্ট ট্রিপে চলে যাচ্ছি, একটা জার্নি করছি গিল্টের ভেতর দিয়ে, ওই একই কিন্তু ব্যাপার হচ্ছে, কিন্তু গিল্টটা থেকে আমি বেরোচ্ছি না, বারবার মিসবিহেভ করছি। হাজবেন্ড বারবার ওয়াইফকে ক্ষমা চাচ্ছে, ওয়াইফকে হয়তো সে গায়ে হাত উঠিয়েছে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ভায়োলেন্স অনেক বেড়ে গেছে, ফিজিক্যাল ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। পর্ন অ্যাডিকশন অনেক বেড়ে গেছে, কারণ পর্ন অ্যাডিকশন না, যে কোনো অ্যাডিকশনের বিষয়গুলো বেড়ে গেছে, কারণ আমরা যেহেতু পারছি না ম্যানেজ করতে, নিজের ভেতরটা শান্ত রাখতে পারছি না, যার জন্য আমরা নানান রকম বিহেভিয়ারের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলছি, যেটা আবার পরবর্তীতে কিন্তু আমরা মনে হয় প্যান্ডেমিকটা শেষ হয়ে গেলে এখন যে একটা ফিজিক্যাল জায়গাটাতে আমাদের যত্ন করতে হচ্ছে, এরপরে যদি সাইকোলজিক্যাল প্যান্ডেমিকে পুরো পৃথিবী পড়ে যায়, সেই সাইকোলজিক্যাল প্যান্ডেমিক আমরা কি করে সামলাবো জানি না। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ কামিং আপ, কারণ আমরা এই প্যান্ডেমিকটা এখন মোকাবেলা করার জন্য কবে ভ্যাকসিন আসবে, কবে আমরা ভ্যাকসিন নিয়ে একটু শান্ত হয়ে বসতে পারবো, সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু সাইকোলজিক্যাল যে ট্রমা টার্ময়েলগুলো হচ্ছে, যে ট্রমাটাইজেশন শুরু হয়েছে ভেতরে, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু খুব একটা এখনো চিন্তা করা হচ্ছে না। আই থিঙ্ক আমাদের ওইটা নিয়েও এখন ভাবা দরকার, নট অনলি ইন বাংলাদেশ, গ্লোবাল একটা মানে প্ল্যান আসা দরকার, যে কিভাবে সাইকোলজিক্যাল প্যান্ডেমিককে আমরা খেয়াল করতে পারবো, কিভাবে ওটাকে হ্যান্ডেল করতে পারবো। যেটা হচ্ছে যে প্রশ্নটা করেছিলে তুমি, সেটা হচ্ছে যে সেই প্রশ্নটা হলো যে তোমার মানে সম্পর্কগুলোকে কিভাবে যত্ন করা যায়, কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, সেটা তোমার প্রশ্ন ছিল। তো যেটা হয় যে সম্পর্কগুলো অযত্নে পড়ে যায় এই কারণেই যে আমরা এটাকে আসলে খেয়াল করছি না। এটাকে যেহেতু আমরা খেয়াল করিনি আগে থেকে, প্যান্ডেমিক শুরু হওয়ার আগে আমরা জানতামও না যে সম্পর্কগুলো আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট। এটা এত সুন্দর সম্পর্ক হয়তো মনে হয় ছিল, যেটা সাদিকা বললো যে আগে হয়তো একটু খোটাখুটি লাগতো, আমাদের হয়তো সেই সম্পর্কটা যত্নে ছিল না বলেই খটাখুটিটা একটু লাগতো। কিন্তু আমরা একটু বাইরে গিয়ে, অনেক মেয়েরাই আমাকে বলেছে যে আমি যখন অফিসে যাই, আমি যখন ব্যস্ত থাকি, আই জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, আমি তখন একদম মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলি। তারপরে আমি বাসায় আসি, একটু ফ্রেশ মাইন্ড নিয়ে বাসায় আসি, তখন আমি হয়তো একটু খারাপ লাগলে ওটাকে ম্যানেজ করছি। কিন্তু এখন তো সেই জায়গাটাও নেই। আমি তো অফিস কলিগদের সাথে আমার দেখা হচ্ছে না, আমার একটা কাজের জায়গাটা অন্য একটা জায়গায় হচ্ছে না, আমি ঘরে বসে কাজ করছি, ঘরের একটা ওয়ার্ক স্টেশন বানিয়ে সেখানে কাজ করছি একই পরিবেশে। সেখানে আমার বাচ্চাটা এসে আমাকে বিরক্ত করছে, সেখানে আমার রান্না হলো কিনা, আমাদের কিন্তু অনেকের রান্নার লোক বা আমাদের কাজে যারা হেল্প করে, ডোমেস্টিক হেল্পারদেরকেও কিন্তু বাদ দিতে হয়েছে এই সময়টাতে। তো সেটাও একটা লোড। আমাকে সেদিন একজন বলছিল যে একটা খুব বড় একটা পজিশনে আছে একটি অফিসে, সে বলছিল যে সে প্রতি বেলাতে তার 19 জনের খাবার নিশ্চিত করতে হচ্ছে, তাদের অনেকগুলো ফ্যামিলি মেম্বার, তার মধ্যে তাদের বড় গার্ডেন আছে, মালি আছে, সেখানে ড্রাইভার আছে, প্রত্যেককে মিলিয়ে ফ্যামিলি মেম্বার 19 জন না 17 জন এরকম একটা বললো, বলে যে আমাকে 3 বেলা 17 জনের খাবার ম্যানেজ করতে হচ্ছে। আমি একই সাথে চিকেন পরিষ্কার করছি, আর আমি একটা মিটিং রান করছি, আই এম কন্ডাক্টিং দ্য মিটিং, আমি
কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মিটিংটা কন্ডাক্ট করছি। আমরা বুঝতে পারছি কি পরিমাণ প্রেশার আমরা সবাই নিচ্ছি। কিন্তু সেই কারণে মানে মেয়েদের উপরে প্রেশারটা বেশি হচ্ছে, যেহেতু তারা বাড়িতে বসে কাজ করছেন, সেখানে কিন্তু পুরুষ সঙ্গীটি তাকে এতটা সাহায্য করছেন না, কারণ আমাদের দেশে কিন্তু ওই কালচারটাই নেই। কেউ একদম করছেন না আমি বলবো না, দেয়ার আর সাম মেলস যারা সত্যি সত্যি মানে বোঝেন জিনিসটা, তারা কিন্তু একটু হাত লাগাচ্ছেন, একটু চেষ্টা করছেন তার পার্টনারকে হেল্প করতে, কিন্তু অনেকেই করছে না, কারণ এটা তো অভ্যেসের মধ্যে নেই। আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম যে বাড়িতে লোক থাকবে। এখন যারা শেয়ার করে কাজ করছে আমি তাদেরকে ভীষণভাবে জানাচ্ছি, কিন্তু কিছু প্রবলেমের কথা আমরা শুনছি, যেটা আমরা শুনেছিলাম যে আমার ইন্টারনেট কি প্রবলেম করছে, আমাকে শোনা যাচ্ছে কি? একটু সমস্যা ছিল মাঝে, এখন আচ্ছা, ঠিক আছে, আপনি বলতে পারেন। অলরাইট, ওকে, একটু আনস্টেবল দেখাচ্ছিল। তো যেটা হচ্ছিল যে চায়নাতে ওই মানে আমি ইন্টারভিউ পড়ছিলাম কিছু মহিলাদের, তো ওই মহিলা বলেছেন যে তিনি যখন তার হাজবেন্ডকে একটু মানে হেল্প করতে দেখেননি, তার ভীষণ কষ্ট হচ্ছিল, মানে ঘর পরিষ্কার করা, মপ করা, রান্না করা, বাচ্চাদের স্কুলের পড়াশোনা দেখা, এবং তার নিজেরও ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল। তার হাজবেন্ড কিন্তু বেশিরভাগ সময় ভিডিও গেম খেলেছে। তো এই যে তার হাজবেন্ড তাকে মনোযোগ দেওয়াটা তো আরেকটা ব্যাপার, কিন্তু তাকে যে সহায়তা দেয়নি, সে কিন্তু ওই সময়, যেহেতু আগে থেকে সম্পর্কের হয়তো কিছুটা অবনতি ছিল, সে কিন্তু একদম ডিটারমিন্ড হয়ে গেছে যে এই মুহূর্তে খুলবে অফিস টফিস, ও ফার্স্ট গিয়ে ডিভোর্সটা ফাইল করবে। তো এইখানে আমরা যেটা বুঝতে পারছি যে রেট অফ ডিভোর্স ইজ গোয়িং আপ, অলরেডি কিন্তু ইটস গোয়িং আপ, কিন্তু আর এরপরে আমাদের সম্পর্কের অবনতি ঘটার ফলে কিন্তু রেট অফ ডিভোর্সও বেড়ে যাওয়ার কথা। তো সেই জন্য আমরা নিশ্চয়ই আমাদের একটা যত্ন করতে হবে, খেয়াল করতে হবে, এবং আমাদের যদি মনে হয় যে আসলে সম্পর্কটা আমরা এতদিন যত্ন করিনি, হঠাৎ করে কি করে করবো, এরকম অনেকে ভাবতে পারে যে এখন আবার কোথা থেকে শুরু করব, কারণ শুরু থেকে তো হয়নি জিনিসটা, কোথাও না কোথাও অবহেলায় পড়ে গেছে। তো এটাকে নতুন করে কিভাবে আবার রিভাইভ করা সম্ভব? আমি বলবো যে অবশ্যই সম্ভব। প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা একজনকে আরেকজন স্বীকৃতি দিতে পারি। স্বীকৃতি হচ্ছে যে ছোট্ট ছোট্ট কাজের জন্য থ্যাঙ্কস দেওয়া। যদি স্ত্রীকে আমি মানে হ্যান্ডটা না দিতেও পারি, তাকে যদি আমি সহায়তা নাও করতে পারি, কিন্তু যেটুকু সে করছে তার চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র থ্যাঙ্কস দেওয়ার জন্য থ্যাঙ্কস দেওয়া না। অনেক সময় আমরা সরি বলি উইদাউট মিনিং ইট, যে ও না অনেকবার সরি বলে কিন্তু আবার কাজটা করে, তার মানে কি সরি বলছে কিন্তু সে মিন করছে না, সে আসলে অন্তর থেকে সরি বলেনি। তো অন্তর থেকে কথাটা বলা, যাতে করে আমার চোখ মুখের এক্সপ্রেশনে বোঝা যায় যে আই এম রিয়েলি সরি। আমি যদি তাকে হেল্প না করে থাকি, সম্পর্ককে আমি যদি কাউকে ফ্যামিলি মেম্বার্স কাউকে যত্ন না করে থাকি, আমরা ফ্যামিলি থেকে স্টার্ট করি প্রথমে, সেই জায়গাটাতে সে যদি কষ্ট পায়, আমার যদি সেখানে অবদান থাকে, অনেক সময় আমরা অবদান আমার আছে সেটাই মানতে চাই না, এটা তোমার প্রবলেম, ইউ সলভ ইট, ইউ রিজলভ ইট, এটা যদি করি তাহলে কিন্তু হবে না। সম্পর্কের অবনতি হওয়া মানে ইটস নট মাই ফল্ট অ্যান্ড ইটস অল মাই ফল্ট, এটা কিন্তু হয় না। আমরা যদি স্ট্রেট লাইনের দুপাশে দাঁড়িয়ে একজন বলি ও ইটস অল মাই ফল্ট, আমার জন্য সব হয়েছে, আই এম দ্য ওয়ান হুজ রেসপন্সিবল ফর ইট, আরেকজন বলে ইয়েস you are the one who's responsible for it, I have no responsibility here, I have no role here to play. So কি হচ্ছে, আমরা কেউ মানে একজন বলছি সব আমার দোষ, আরেকজন বলছে আমার কোনো কিছু করার নেই। এই যদি দুটো জায়গা থেকে যে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি, we are wrong, both of us wrong। আমরা কিন্তু লাইনের মাঝখানে আসতে হবে যে ইয়েস আমাদের সম্পর্কের অবনতি হয়েছে, আমরা কিছু না কিছু কন্ট্রিবিউশন আমি করেছি, আমি আমার অজ্ঞাতে হোক, সচেতনভাবে হোক, অবচেতনভাবে হোক, আমি কিছু করেছি। তো আমি কি করেছি, প্রথমে দরকার সেলফ এক্সপ্লোরেশন। তার সাথে কথা বলার আগে, কথা বলতে গেলে লেগে যায়, অনেক সময় আমরা বলি যে একটু কথা বলেন, আপনারা নিজেদের মধ্যে কথা বলেন, দেখেন না কিছু করতে পারেন কিনা, অনেক সময় তো আমরা তো ফ্যাসিলিটেট করতে পারি না। তো ওরা বলে যে কথা বলেছি, অনেকবার কথা বলেছি, ইট এন্ডস আপ ইন আ ফাইট। হ্যাঁ, তো যখন আমরা কথা বলতে বলতে ভীষণভাবে আমরা উত্তেজিত হয়ে গেলাম, তখন কিন্তু আর ওটা কোনো নেগোসিয়েশন হলো না। তো সেই জন্য ফার্স্ট অফ অল উই নিড টু এক্সপ্লোর উইদিন আওয়ার সেলফ। লালনের একটা গান আছে না, তোমার ঘরে বসত করে কয়জনা, অর্থাৎ আমার ভেতরেই তো অনেক মানুষ বাস করছে, আমার একটা সত্তা বলেছে তুমি ঠিক করেছো, ওকে তুমি উচিত শাস্তি দিয়েছো, আরেকটা সত্তা বলছে না না তুমি ঠিক করোনি, তোমার ওকে বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে। সো কোন সত্তাটা বেশি স্ট্রং হচ্ছে, যে বলছে তুমি ঠিক করেছো নাকি তুমি ঠিক করোনি? এই দুটোর মধ্যেও কিন্তু সংঘাত হচ্ছে, যেটাকে একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ থেকে বলা হচ্ছে ইটস এ সিভিল ওয়ার ইনসাইড, আমাদের ভেতরে যুদ্ধ চলতে থাকে। সো পারস্পরিক সত্তাগুলো কিন্তু একদম ভিন্ন কথা বলে।
আমি হয়তো একটা ডিসিশন নিয়েছি এটা করব, আরেকটা সত্তা বলে না না তুমি কেন এটা করবে। আমার হয়তো মনে হচ্ছে এই হাজবেন্ডের সাথে আমি আর থাকবো না, আরেকটা সত্তা বলছে যে, একটা সত্তা বলছে তোমার থাকা উচিত না, তুমি এত অপমান সয়ে নিয়ে কেন আছো, আরেকটা সত্তা বলছে ওকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। এই যে আমাদের পরস্পর বিরোধী কথা চলে ভেতরে, এইগুলোকে ভীষণভাবে রিফ্লেক্ট করা উচিত, এক্সপ্লোর করা উচিত। আমার মধ্যে যখন আমি একটা সমঝোতায় আসবো যে ইয়েস দুটো ইম্পর্টেন্ট, আমাকে একজন বলছে করো, একজন বলছে করো না, বেরিয়ে যাও, আরেকজন বলছে বেরিয়েও না, ঠিক আছে আমি দুটোর কথাই শুনি, আমার কোনটা বেশি স্ট্রংলি আমাকে ইনফ্লুয়েন্স করছে তাকে আমি কিছু বলে মানাই। আমি একটা চেষ্টা করি নিজের মধ্যে একটা শান্তি আনতে। আমার ভেতরে যখন একটা শান্তি আসছে, আমি যখন কম্পোজড হচ্ছি, আমি যখন পৃথিবীটাকে এনজয় করছি, আমার যখন নিজেকে ভালো লাগছে, নিজেকে শ্রদ্ধা করতে পারছি, নিজের উপরে বিশ্বাস রাখতে পারছি, তখনই কিন্তু আমি পারবো আর অন্যজনের সাথে সম্পর্কটাকে যত্ন করতে। কাজে আমার ভেতরে ঝড় আর আমি চেষ্টা করছি বাইরের ঝড়টা থামাতে, সেটা হবে না। তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই বসে আমাদের মেডিটেশন করা দরকার। উই নিড টু টক টু আওয়ার সেলফ। এন্ড অফ দ্য ডেতে আমাদের রিফ্লেক্ট করা উচিত, আমি নিজেকে ভালোবাসি কিনা, শ্রদ্ধা করি কিনা, আমি নিজেকে অ্যাকসেপ্ট করি কিনা আনকন্ডিশনালি। আমরা কিন্তু খুব কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স পেয়ে বড় হয়েছি। তুমি এটা যদি দুধটা আজকে শেষ করো তাহলে তোমাকে আমি একটা কিস করে দিব, মা হয়তো বলছে। তুমি যদি আজকে লক্ষ্মী হয়ে বসে একটুখানি অ আর ক খ শেখো তাহলে তোমাকে আমি একটা চকলেট দেবো। এই যে সব কিছুর উপরে কন্ডিশন, লাইফটা কিন্তু কন্ডিশনাল হয়ে গেছে আমাদের। সো আমাদের এই কন্ডিশনাল লাইফ থেকে আনকন্ডিশনাল লাইফে যেতে হবে, আনকন্ডিশনাল পার্সপেক্টিভটাকে ধরতে হবে যে ইয়েস এন্ড অফ দ্য ডেতে আমি আমাকে শ্রদ্ধা করব, নো ম্যাটার হোয়াট। মেবি আমি অনেক অন্যায় করেছি, অনেক দোষ করেছি, আমি যখন নিজেকে অ্যাকসেপ্ট নিয়ে নিজেকে পারমিশনটা দিতে পারি টু লুজ মাই মাইন্ড, টু লুজ মাই কন্ট্রোল, তাহলে ওই পারমিশনটা থেকে আমার গিল্ট ট্রিপটা কম হবে, আমার নিজের সাথে সমঝোতাটা বাড়বে, তখন আমি অন্যের সাথে সম্পর্কিত হতে পারবো ভালোভাবে। মানে আমি খুব গভীরের কথা বলছি, খুব বেশি ভেতরের কথা বলছি। আমি জানি না অনেকের কাছে কথাগুলো খুব অ্যাবস্ট্রাক্ট শোনাচ্ছে কিনা, কারণ আসলে মানুষের ভেতরটা যদি ঠিক না করতে পারে মানুষ, বাইরের মানুষের সাথে যতই আমরা চেষ্টা করি না কেন হাসি মুখে কথা বলতে, ওটা কিন্তু প্লাস্টিক হাসি হয়ে যাবে। আমি হয়তো খুব ভাবছি যে হাজবেন্ড বাসায় আসলে খুব স্মাইল করে ওকে আমি বরণ করে নেব, হাজবেন্ডও হয়তো সেটা চায়, কিন্তু আমার ভেতরটা খিচড়ে আছে, আমার হাসিটা কিন্তু প্লাস্টিক স্মাইল হবে। সো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স সম্পর্কের মধ্যে। ধন্যবাদ আপা। তো আমরা জানতে পারলাম যে যখন আমরা সম্পর্কে কলহ দেখতে পারবো তখন আমাদের স্বীকৃতি এবং আগে থেকে আমাদের সম্পর্কে স্বীকৃতির একটা চর্চা করতে হবে, এবং কলহ যখন দেখতে পারবো তখন নিজেদের মধ্যে রিফ্লেক্ট করে নিজেদের জায়গাটা থেকে নিজেকে শান্ত করে নিজের যত্ন নিয়ে নিজেকে ভালো রেখে যখন আমরা আসলে ডিসিশন নেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারবো তখনই কেবলমাত্র সেই সমঝোতার জায়গাটায় চেষ্টা করতে আমরা চাই। তো এটা অনেক আমি আশা করি এটা অনেকের অনেক কাজে লাগবে এবং আমরা সবাই এটা চেষ্টা করব। এবং ধন্যবাদ ম্যাম, আমরা আজকে অনেক কিছু শিখতে পারছি। এবং সাদেক আপার কাছে জানতে চাইবো যে আপনার জায়গা থেকে আপনি কি বলবেন যে কৌশলগুলো আমরা কি কৌশল অবলম্বন করতে পারি সম্পর্কের যত্ন নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সম্পর্কে প্রথমত আমি আরবার একটু ম্যাম এত সুন্দর করে বলছে যে আমি ম্যামকে রিলেট করে না বলে থাকতে পারছি না। মানে ম্যাম যে কথাটা বললো বেসিক্যালি সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথের কথা। ম্যাম বলছে যে একজন মানুষ যখন নিজেকে অ্যাকসেপ্ট না করবে, নিজের প্রতি রেসপেক্ট থাকবে না, দেখা যাচ্ছে কি সে নিজেকেই আসলে ভালোবাসে না, তার ভেতরে নিজের প্রতি অনেক অনেক ঘৃণাবোধ আছে, নিজের অনেক জিনিস আছে, অনেক 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 এক্সপেরিয়েন্স আছে যেগুলোর কারণ যেগুলো হয়তো আনরিজলভ, যেগুলো তার ভেতরে জমে আছে, এবং সেইগুলোর কারণে সে নিজেকেই ভালোবাসছে না। তো সে তখন আরেকজন মানুষকে কিভাবে ভালোবাসবে? এই জায়গাটাই হচ্ছে যে একটা ব্যক্তির আগে নিজেকে ফোকাস করতে হবে, নিজের ভিতরে সেলফ এক্সপ্লোরেশন, যেটা ম্যাডাম বলছিল যে আমি আমি ও আই ডিড দিস, বা আমি কি এরকম আমি এরকম কেন করলাম এই জায়গাটায়, নিজের ওই 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 সিচুয়েশনে নিজের সেই জায়গাটা সেটা কেন করেছিল, সেখানে নিজেকে একসেপ্ট করার সাথে সাথে আবার এই জিনিসটাও থাকবে যে ফাইন আমি ভুল করেছি, আমরা মানুষ ভুল করবোই, কিন্তু ভবিষ্যতে যেন আমি এই ভুলটা আবার রিপিট না করি। এটাই হচ্ছে আমার আমার মধ্যে আমার যদি গ্রোথ হয়, আমি নিজের মধ্যে এই চেঞ্জটা করবো যে হ্যাঁ আমি ভুল করেছি, ওকে ফাইন, আমরা ভুল করতেই পারি, আমরা ভুলের জায়গাটায় নিজেকে শুধরে নেব এবং ভবিষ্যতে হয়তো রিপিট করব না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে
যেটা মানে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বলবো যে একটা হচ্ছে আগে থেকে রিলেশনশিপ খারাপ। প্যান্ডেমিকের আগে থেকেই যেটা বলছিলাম যে ম্যাডাম বলছিল যে প্যান্ডেমিকের আগেই তাদের মধ্যে রিলেশনশিপ খারাপ, কিন্তু ওয়াইফ তো হচ্ছে অফিসে যায়, কলিগদের সাথে একটা ভালো সময় কাটায় এবং সে সামহাও ওই জিনিসটা থেকে ইগনোর করে বাসার টাইমটুকু। কিন্তু যখন প্যান্ডেমিক হচ্ছে এখন তাকে থাকতে হবে এবং তাকে প্রতিনিয়ত দেখছে, তো এই জায়গায় আর যাদের মনে করেন যে নতুন রিলেশনশিপ হয়েছে, রিলেশনশিপ কি সেই জিনিসটাই এখনো ভালো করে বুঝে না, দুটোর মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট হবে। যে ওনাদের রিলেশনশিপ ভালোই ছিল, লাইক একদম নিউ কাপল, কিন্তু রিলেশনশিপটা নতুন এবং আবার হচ্ছে প্যান্ডেমিক এবং অনেক স্ট্রেস, তো দুটোর মধ্যে পার্থক্য থাকবে, দুটোর ম্যানেজমেন্ট ডিফারেন্ট থাকবে। যারা আগে থেকেই কাপল, যাদের রিলেশনশিপে প্রবলেম, ম্যাডাম খুব সুন্দর করে বলেছে যে কেন নয়, এখনই কেন নয়, আপনি চাইলে এখন থেকেও আপনাদের রিলেশনশিপটা নিয়ে ঠিক করতে পারবেন এবং সেই জায়গায় হয়তো আরেকটু বেশি সময় দিতে হবে তাদের দুজনকে। যদি এই জায়গায় তারা সলভ করতে পারছে না, তো ডেফিনেটলি তাদেরকে হচ্ছে প্রফেশনালের হেল্প নিতে হবে। একটা রিলেশনশিপ কিন্তু খুব ইজি, হ্যাঁ, রিলেশনশিপটা শেষ করে দেওয়াটাও অনেক ইজি এবং অ্যাকচুয়ালি এটা তাদের ডিসিশন যে তারা কি করতে চাচ্ছে। কিন্তু তার আগে যদি একটা থট নেওয়া যায়, একজন প্রফেশনালের হেল্প নেওয়া যায়। আর যাদের কথা বলবো যে যারা নিউ কাপল, যাদের এই সমস্যা হচ্ছে এখন, মানে মাত্র ম্যারেজ লাইফের বলবো যে ফাউন্ডেশন স্টেজ চলছে, কিভাবে কি কিছু বুঝতে পারছেন, আর এই সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেক কিছু হচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু জিনিস যেমন স্পেসিফিক্যালি কিছু জিনিস করার আছে। যে তাদের হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে মাই টাইম রাখা, নিজস্ব টাইম রাখা, বাসার মধ্যে আমরা কোয়ালিটি টাইমও দেবো, আবার কোয়ালিটি টাইমটা যেন সারাদিন টাইম না হয়ে যায় যে আমরা সারাদিন দুজনকে একদম সময় দেওয়ার চেষ্টা করছি, সেটাও না, নিজেদের স্পেস রাখবো এবং আমার পার্টনারকেও সময় দেব। তার সাথে সাথে হচ্ছে আমাদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের যে ওয়ার্ক ফ্রম হোম, এটার কোনো একটা ডেফিনেট প্যাটার্ন আমরা অনেক সময় রাখতে পারি না। আমরা দেখা যাচ্ছে যে রাত কি বলে 12টা-1টা পর্যন্ত আমি অনেক শুনেছি যে তারা মেইল করছে। হ্যাঁ, তো এক্ষেত্রে হয় কাপল রিলেশনশিপ অনেক সময় হ্যাম্পার হচ্ছে, যে অনেক জায়গায় ট্রাস্টের ইস্যু চলে আসে। তো এই জায়গায় স্পেসিফিক থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি বাসার থেকে কাজ করছি, কিন্তু তারপরও কতক্ষণ আমি কাজ করব। অন্য সময় হলে আমার জবটা 9টা-5টা হতো, এখন আমি এটাকে হয়তো আরেকটু বাড়িয়ে 8টা পর্যন্ত করলাম, কিন্তু তারপরও আরো বেশি আমি কয়টা বাজে পর্যন্ত হচ্ছে মেইলের অ্যান্সার করবো। হয়তো আমি ডিনার করতে বসেছি আমার ওয়াইফের সাথে, বা আমার ওয়াইফ হাজবেন্ডের সাথে ডিনার করতে বসেছে এবং সেই সময় সে বসে বসে মেইলের অ্যান্সার করছে। এই জিনিসগুলো আমার মনে হয় একটু পরিহার করা দরকার। এটার একটা মানে একটা সময়ের মধ্যে নিজেদেরকে নিয়ে আসা। আরেকটা বিষয় হচ্ছে যে নিজেদের সেলফ কেয়ার করা। প্যান্ডেমিকে আমরা যেটা সেলফ কেয়ার করা একদম বন্ধ করে দিচ্ছি, যে সারাদিন বাসায় আছি, অ্যাংশাস হচ্ছি, বিরক্ত লাগছে, একটু যদি সেলফ কেয়ার করি। এখন হ্যাঁ, অনেকের হতে পারে যে তার ঘুরতে বেড়াতে যেতে ভালো লাগে, সে ট্রাভেল করতে পছন্দ করে, এই সময় এটা পসিবল না। তো সেক্ষেত্রে তার যদি সে একটু এক্সপ্লোর করুক, তার আর কি ভালো লাগে, তার কি বই পড়তে ভালো লাগে বা গান গাইতে ভালো লাগে, বা অনেকের আছে যে আমি শুনেছি অনেক ক্লায়েন্ট আমাকে বলে যে আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে, গাছের টেক কেয়ার যখন করে সে সেখান থেকে সে নিজে খুব এনার্জাইজ ফিল করে, নারিশ লাগে তার, সেটা করা যেতে পারে। অনেকের আছে যে অনেক হিডেন কি বলবো মানে সুপ্ত প্রতিভা থাকে, তো এই সময় একটা টাইম যে আমরা আমাদের ফ্রি টাইমটাকে আমি আমার সুপ্ত প্রতিভা যদি একটু খেয়াল করি, যে আমি হয়তো গান গাইতে পারি, ছোটবেলায় গাইতাম, এখন আর সময় হয় না, করা হয় না, তো একটু গান গাওয়া, বা আমার খুব পছন্দের কিছু প্রোগ্রাম টিভিতে হয়, আগে অনেক কি বলে অনেক স্ট্রেসে থাকতাম বা সব সময় ওই অফিস থেকে এসে করা হতো না, সেই প্রোগ্রাম গুলো একটু দেখা। এটা হচ্ছে বেসিক্যালি সেলফ কেয়ারের বিষয়। আর আর এছাড়া আমি যেটা বলবো যে যারা হচ্ছে কাপল উইথ হ্যাভিং কিডস, তাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে যারা ওয়ার্কিং মাদার বা ওয়ার্কিং মাদার নাও যারা, কারণ এখন তো হচ্ছে অনেকের ফ্যামিলিতে, অনেক বাসায়, অনেক অ্যাপার্টমেন্টে কিন্তু মেড ঢুকতে দেয় না, তো সেক্ষেত্রে কাজটা কিন্তু সবাইকে, ঘরের সব কাজ হচ্ছে কাইন্ড অফ মহিলাদের উপরে চলে আসছে। অনেক পুরুষ লোকই ডেফিনেটলি অনেক পুরুষ লোক হেল্প করে, কিন্তু অনেক পুরুষ লোক আসলে করে না, তো সেক্ষেত্রে মহিলাদের উপরে দেখা যায় যে অনেক কাজের প্রেশার। তারপর হচ্ছে বাচ্চাদের এই যে নতুন যে সিস্টেম অনলাইন ক্লাসে একজন বাচ্চাকে শুধু একা টিচারের কাছে ছেড়ে দেওয়া যায় না। ওই সময়টাও দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাদের উপরেই বর্তাচ্ছে যে তুমি বসো,
হ্যাঁ, তো এখানে যদি হাজবেন্ড ওয়াইফ একটু ভাগাভাগি করে নিত যে আচ্ছা ঠিক আছে, কোনোদিন সকালে নাস্তায় আমি তোমাকে হেল্প করছি, আজকে অনলাইন ক্লাস যখন বাবু করবে তখন ওই সময় আমি কোনো মিটিং অ্যারেঞ্জ করব না, ওই সময় আমি ওকে হেল্প করব, তুমি হয়তো একটু রেস্ট করতে পারো বা তুমি তোমার অন্য কাজগুলো করে নিতে পারো। এই জিনিসগুলো যদি একটু করা যায় না, তখনও কিন্তু দুজন দুজনের প্রতি রেসপেক্ট তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে। ধন্যবাদ সাদিকা হোসেন আপুকে। আপু, তাহলে আমরা জানলাম যে আমাদের আসলে আহ, এই প্যান্ডেমিকের সময় পারস্পরিক যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে, এবং সেই সাথে এই যে বিভিন্ন আহ, পরিবেশ, বিভিন্ন মানুষের জীবন বিভিন্ন রকমের হয়ে থাকে, কারো হয়তো বাচ্চা আছে, কেউ হয়তো নবদম্পতি, তো তাদের জীবনে যে চেঞ্জেস এসেছে সেটার সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে যদি আমরা সহযোগিতা করে এগিয়ে যেতে পারি এবং বাচ্চাকে বুঝতে চেষ্টা করি কিংবা আমার স্পাউসকে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমরা এই সিচুয়েশনটা থেকে নিজেদেরকে ভালোভাবে পজিটিভলি আর কি মানিয়ে নিতে পারবো। এবং আপনি এই কথাটা বলাতে যে নবদম্পতিদের কথা, আমাদের এই যে গবেষণাটি থেকে ওয়েবিনার সিরিজের এই টপিকগুলো উঠে এসেছে, তার মধ্যে আমাদের একটা অবজারভেশন ছিল যে নিউলি ম্যারিড কাপলরা যারা, তাদের এই যে রিলেশনশিপের মোডটা, এই যে হয়তো ফ্যামিলিতে করোনা হচ্ছে বা কেউ হয়তো কোভিড এফেক্টেড হয়ে হয়তো মারাই যাচ্ছেন, তো তাদের জন্য তাদের এমনিতেই ট্রানজিশনের একটা পিরিয়ড, হ্যাঁ, তার উপর হয়তো বা নিউলি মানে তারা হয়তো নতুন প্যারেন্টস হয়েছেন, তাদের জীবনে এই ট্রানজিশনের সময়গুলোতে যে চেঞ্জেস আসছে সেটার সাথে খাপ খাইয়ে নেওয়া হয়তো তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। তাদের জন্য কি আহ, আহ, আপনার কিছু বলার আছে? যারা প্রথমে যারা আমি নিউলি আপনার কাছে জানতে চাইবো, তারপরে হচ্ছে আমি মেহতাব ম্যামের কাছে জানতে চাইবো। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে বেসিক্যালি এটাই আমি বলছিলাম যে যারা নিউলি ম্যারিড কাপল, হ্যাঁ, এই সময়টা হচ্ছে কি একদম বলা যায় যে ফাউন্ডেশন স্টেজ। হ্যাঁ, এখন তাদের সমস্যা হয়েছে যে তারা এই ফাউন্ডেশন স্টেজটা বেসিক্যালি কি হয়, আমরা এই সময়টা খুব রোমান্টিক সময় যায়, হানিমুন করতে যাচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে। তো এই বা এই সময়টা হওয়া উচিত আসলে যে একটু বেশি দুজন দুজনকে টাইম দেবে, আহ যত দুজন দুজনকে জানতে পারবে। কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলিতে স্ট্রেস, অনেকের বাবা মা এই সময় মারা গেছে, বা দেখা যাচ্ছে যে হাজবেন্ড বা ওয়াইফের কোনো একজনের জবও চলে যাচ্ছে, বিভিন্ন রকমের ক্রাইসিসের কারণে দেখা যাচ্ছে যে তাদের যে ফাউন্ডেশন স্টেজটা কি বেসিক্যালি যে এই সময় আমাদের মানে রিলেশনশিপটাকে কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী করার টাইম এইটাই। যত বেশি জানবো, যত বেশি বুঝবো, কারণ আস্তে আস্তে যখন রিলেশনশিপ অনেক ম্যাচিউরড হয়ে যাবে, তখন অনেক সময় চাইলেও আমরা এইভাবে নিজেদেরকে সময় দিতে পারি না, এইভাবে এক্সপ্লোর করার জায়গা থাকে না। তো তাদের জন্য আমার যেটা বলার যে ফাইন, এখন আমরা একটা ক্রাইসিসে আটকে গেছি, এটা তো আসলে কিছু করার নাই। প্রথমত নিজের মধ্যে একসেপ্টেন্সটা ডেভেলপ করা যে কোভিড হয়েছে এবং কোভিড এর উপর এটা আসলে আমাদের কারোর কন্ট্রোল নাই। তো যদি আমরা সারাক্ষণ কোভিড কোভিড করে চিন্তা করতে থাকি, এটা আমাদেরকে খুব বেশি টায়ার্ড করে দেবে, অ্যাংশিয়াস বানাবে, এবং অ্যাজ আ রেজাল্ট আমরা ডিপ্রেসড হব এবং আমাদের রিলেশনশিপের জায়গাটাও কিন্তু খারাপ হবে। সেটা না করে আমরা যদি, হ্যাঁ কোভিড আছে, এটা একটা আমাদের জন্য খুবই অসুবিধার সময় যাচ্ছে, আমরা এটাকে একসেপ্ট করে নিলাম, একসেপ্ট করে নিয়ে আমরা এটার মধ্যে থেকে কিভাবে ভালো থাকতে পারি সেটার জন্য চেষ্টা করা। লাইক আমরা কাপল রিলেশনশিপে আমরা যদি এখন পরিস্থিতি স্বাভাবিক হতো, তখন আমরা যেভাবে লিড করতাম সেইভাবে করে যতটুকু পারি, যে আমরা দেখা যাচ্ছে যে কোনো রুটিন ফলো করছি না, দুজন দু রকম করে ঘুম থেকে উঠছি, সেই জায়গায় যদি একটা কনসিস্টেন্সি থাকে, দুজন একই সাথে আছে, ঠিক আছে আমরা এই সময় ঘুম থেকে উঠবো, আবার এই সময় ঘুমাতে যাব, একটা রুটিন মেনটেন করা। আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না, ওকে, তো আমরা ঘরের মধ্যে কিছু ফান অ্যাক্টিভিটিস করি। আমি আমার বাবা মাকে অনেকদিন দেখতে পাচ্ছি না, তো আমরা ভিডিও কলে, তো তাদের সাথে এখন আমাদের এই জিনিসগুলো তো খুব সহজলভ্য, আমরা সেটাই করি যে আমরা এটাও মনে রাখি যে আমরা আসলে আমাদের নিয়ারেস্ট ক্লোজ ওয়ানদের কাছ থেকে কেন দূরে আছি, তাদেরকে বেটার রাখার জন্যই কিন্তু দূরে আছি। যাদের বয়স বেশি, অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে ছেলে মেয়ে তার বাবা মার সাথে দেখা করতে যাচ্ছে না, তো নিউলি ম্যারিড কাপলদের মধ্যে অনেক সময় এই জায়গাটা একটা কষ্ট আছে যে আমি আমার মাকে অনেকদিন দেখতে যাইনি, বাবাকে অনেকদিন দেখতে যাইনি। এটা মনে রাখতে হবে যে মাকে যে আমি দেখতে যাইনি, কেন দেখতে যাইনি, কারণ আমি চাই না আমার মা, আমি কোনো জার্ম ক্যারি করে আমার মার কাছে নিয়ে চলে যাই, বা এটা মাকে রিস্কে ফেলবো না বলেই তো যাচ্ছি না।
সেই জায়গাটাও মনে রাখতে হবে। এগুলো যখন আমি মনে করব আমার ভেতরে কিন্তু একটা আমার খারাপ লাগা, আমার অপরাধ বোধ একটু হলেও কমবে। এবং তার সাথে, সাথে আমার সাথে যে মানুষটা আছে, এই মানুষটার ফিলিংস এর দিকেও আমি একটু খেয়াল করি এবং আমাদের দুজনকেই খেয়াল করতে হবে। সামনের মানুষের ফিলিংস কে আমি রেসপেক্ট করব। তার সাথে কোয়ালিটি টাইম দিব এবং যেটা আমি আগেও বললাম যে কোয়ালিটি টাইম দিব, আবার মাই টাইমও থাকতে হবে। আমার সেলফ কেয়ার করার জন্য আমার নিজস্ব টাইম থাকতে হবে। যে সময় আসলে আমি একদম একান্তে থাকতে পছন্দ করি। সেটা আমার নিজস্ব টাইম। হতে পারে যে আমি ও আমার কি বলবো পার্টনারকে সেটা বুঝাতে হবে যে আমি হতে পারে ওই সময় আমি কিছুই করছি না। অনেক সময় মাই টাইম কিন্তু এরকমও হতে পারে যে আমি জাস্ট বসে, বসে নিজেকে চিন্তা করছি যে আমি এই ইউনিভার্সের একটা পার্ট, হ্যাঁ? এখানে অনেক রকমের মানে তারা আছে, অনেক কিছু আছে। আমি নিজের মধ্যে ভেসে আছি। এই ধরনের চিন্তাটা কিন্তু অনেককে অনেক রকমের এক ধরনের স্বস্তি দেয় বা সে তার লাইফের পারপাস খুঁজে পাওয়াটাও তার এক ধরনের তার মাই টাইম। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতে পার্টনারের সাথে অ্যাসার্টিভলি কথা বলা, কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট নিউলি ম্যারিড দের ক্ষেত্রে। কারণ আমরা তো বুঝতে পারবো না যে আরেকজনের সাথে হয়তো রিলেশনশিপই ছিল, তো থাকিনি তো কখনো একসাথে। থাকলে অনেক সময় একসাথে থাকলে অনেক জিনিসের জানা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভলি কমিউনিকেট করার চেষ্টা করি, আমরা আমাদের মনের কথাগুলো খুব সহজ সরল ভাষায় একদম বলে দেই, কখনো এক্সপেক্ট করবো না যে না ও বুঝে নেবে। হ্যাঁ, বুঝে নিতে ভাবলেই কিন্তু ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা হয়ে যায়। আমার যেটা এক্সপেকটেশন আমার পার্টনারের কাছে, এটা আমি খুব সুন্দর করে তাকে বলে দেবো। আমি আসলে দেখো তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি। তাহলে সেই পার্সনটাও কিন্তু জানবে যে আসলে ও আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করছে। না হলে সেও কিন্তু বুঝবে না এবং আরেকজন হচ্ছে কষ্ট পেয়ে থাকলো যে আচ্ছা ও বুঝলো না। আরেকটা বিষয় থাকে পার্টনারদের কমিউনিকেশনের ক্ষেত্রে, প্রথম দিকে যেটা থাকে সবাইকে প্লিজ করব আমি, সবাইকে প্লিজ করা আসলে সম্ভব না। আমি একটা পার্সন, আমি পজিটিভ অ্যাটিটিউড নেব, যেটা ম্যাডাম বলছিল যে আমাদের পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, নিজেকে একসেপ্ট করে পজিটিভ অ্যাটিটিউড রাখবো। তাই বললে আমি যে আমি সবাইকে প্লিজ করব, আমার হাজবেন্ডকে আমি প্লিজ করব, প্রতিনিয়ত প্লিজ করব, আমার ওয়াইফকে আমি সে যা চায় সবকিছু প্লিজ করতে থাকবো, আমার সেটা কষ্ট হোক তাও আমি করব। এরকম করলেও কিন্তু একটা পর্যায়ে রিলেশনশিপটা খারাপ হয়ে যায়। কারণ একটা পর্যায়ে তার আর আসলে ওই প্লিজ করার ইয়েটা থাকে না, তখন তার বলা যায় যে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, তখন সে রিয়াক্ট করে। আমরা যেটা বলি যে অ্যাঙ্গার আউটব্রাস্ট হচ্ছে, প্যাসিভদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাঙ্গার আউটব্রাস্টটা হয়ে থাকে। সবসময় চুপচাপ সহ্য করতে 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 একটা সময় আর সহ্য করতে পারে না। এক্ষেত্রে দেখা যায় কি আবার সামনের মানুষটার মধ্যে অনেক সময় যে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় যে আচ্ছা ওকে যাই বলে ও তো করবে। যখন সে কোনো কারণে ওই জায়গাটায় মানা করে যে না আমি এইবার পারবো না, তো দেখা যায় কি তখনই ওই জায়গা থেকে প্রবলেম শুরু হয়ে যায়। অনেক মেয়েরা আমার কাছে এসে বলেছে যে বিয়ের আগে তো ওকে যা বলতাম সব তাই করতো, এখন তো আমার কোনো কথাই শুনতে চায় না। রিলেশন তখন দেখা যায় কি ছেলেদের মধ্যে রিলেশনশিপটাকে সামহাউ মানে সামনে নিয়ে যাওয়ার জন্য বা বা মেয়েটার সাথে রিলেশনশিপ করানোর জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েটার সব কথার সাথে সে একমত হয়ে যায়, তার নিজের পার্সোনালিটিটাই সে অনেক বেশি ডিগ্রেডেড করে ফেলে, লো করে ফেলে এবং এর ফলে হয় কি মেয়েটার একটা ধারণা হয়ে যায় যে ও তো সারা জীবনে এরকম করবে। তো এই জায়গায় হয় কি সেই পার্সনটাকে একটু খেয়াল করা যে হ্যাঁ আমি কাউকে পছন্দ করি কিন্তু তার সেই জন্য কি আমি নিজের সেলফ রেসপেক্ট বলে কিছুই রাখবো না, সবকিছুই মিশিয়ে দেবো। এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখি এবং কমিউনিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে এবং নিউলি ম্যারিড দের ক্ষেত্রে ফ্যামিলি শ্বশুর শাশুড়ি অনেক বিষয় থাকে, সবার ক্ষেত্রেই যদি খুব সুন্দরভাবে অ্যাসার্টিভলি প্র্যাকটিস করে আমার মনে হয় যে এটা অনেক বেশি সহায়ক হবে তাদের জন্য। ধন্যবাদ সাদিকা আপা, আপনি অনেক বিস্তারিতভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে আমরা যদি শুধু চুপচাপ মেনে নিতে হবে নিউলি ম্যারিড, তাই আমাদের এক্সপেকটেশন গুলো আমি কাউকে বলবো না এবং চুপচাপ মানতে মানতে আসলে আরো ডিসফাংশনাল করে ফেলা সম্পর্কগুলোকে, সেটা আমাদের জন্যই আসলে ক্ষতিকারক। তো মেহতাব ম্যামের কাছে এখন আমি জানতে চাইবো আপা, এই যে আমাদের করোনাকালীন সময়, এটা তো গেল নিউলি ম্যারিড কাপল,
জায়গা থেকে আমি চাইবো আপনি এখান থেকেও কিছু অ্যাড করেন। এবং আরো একটা বিষয় হচ্ছে, বাবা মা যখন সন্তানকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে, কিংবা পরিবারে যখন দেখা যাচ্ছে যে কাউকে আমি হয়তো বা কেউ হয়তো খুব ক্যালাস চলছে, কেউ হয়তো একদমই কেয়ারফুল না, হ্যাঁ, মানে কেউ ক্যালাস চলছে এবং কেউ অনেক বেশি কেয়ারফুল। তো এই দুইটার মধ্যে সমন্বয় হচ্ছে না, সেখান থেকে একটা কলহ হচ্ছে। এই দূরে থাকা, এই যে নতুন নতুন বিষয়ের সাথে মানিয়ে নেওয়া, সেখান থেকে যে কলহ, এটা থেকে আমরা আসলে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি বা আমাদের সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে পারি ভালোভাবে, এখান থেকে যে বিরোধের জন্ম হয়। হ্যাঁ, অনেক কিছু তো বলা হলো। তো যেটা আমি আবার ঘুরে ফিরে ওই জায়গাটাতে আসবো, সেলফ কেয়ারের জায়গাটাতে আসবো, এটা আসলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্স ক্যারি করে। হ্যাঁ, আমাদের পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক তখনই, শুধুমাত্র মানুষের সাথে না, আমার যদি একটা গাছও লাগাই, সেই গাছটাকে আমি কত যত্ন করব সেটাও কিন্তু নির্ভর করে আমার মনটাকে যত্নে আছে কিনা, তাই না? আমি গাছ লাগালাম কিন্তু আমার মনটা ভালো নেই, আমার কিন্তু গাছে পানি দিতেও মনে থাকবে না, তাই না? তো সেই জায়গা থেকে আসলে নিজের ভালো থাকাটা, অনেকে বলে যে এটা স্বার্থপরতা, সেলফ কেয়ারকে অনেকে স্বার্থপরতা মনে করে যে ও তুমি এত সেলফ কেয়ার করছো, ইউ আর নট সাপোজ টু ডু ইট, তোমাকে অন্যের দিকে খেয়াল করা উচিত। তো এই যে আমরা সেলফ কেয়ারটাকে স্বার্থপরতা বানিয়ে ফেলেছি, সেলফিশ একটা অ্যাক্ট হিসেবে দেখছি, আমাদেরকে এই মনোভাব থেকে সরে আসতে হবে। ইয়েস, আমি যেটা বারবার সাদেকা মি টাইম বলছে, যে আমার মি টাইমটা আমি কেন রাখছি, আমার উদ্দেশ্যটা কি, সেই সময়টাতে আমার মনটাকে কতটা আমি ঐশ্বর্যমণ্ডিত করব, কত বেশি সমৃদ্ধ করব, কত বেশি নিজের সাথে নিজে বন্ডিং করব, কানেক্ট করব, সেটা কিন্তু ভীষণভাবে আমাকে খেয়াল করতে হবে। এখানে এই জায়গাটাতে আমি বলবো কিছু মেডিটেশন আছে যেগুলো খুবই হেল্পফুল, যেটা আমি ভীষণভাবে প্রমোট করি সবার কাছে, যেটা মাইন্ডফুলনেস মেডিটেশন। এটার অর্থটা হচ্ছে যে আমি যখন মাইন্ডফুল থাকছি, সব আমার সমস্ত শরীরের সাথে, বডির সাথে, মনের সাথে কানেক্ট করছি, আমার আশপাশের সাথে কানেকশনটা আমার থাকছে, তখন আমি পুরো সময়টা আমার ব্রেন কিন্তু প্রেজেন্টে ফোকাস থাকছে। ইউজুয়ালি ব্রেইনের একটা ব্যাপার হচ্ছে, ব্রেন যেহেতু কিছু মানে পেইনফুল মেমোরিজগুলো প্রসেস করতে পারে না ঠিক মতো, ওগুলো কিন্তু জমা হয়ে থাকে। ওগুলো আমাদের যখন আবার আমাদের স্ট্রেসফুল সিচুয়েশন হয়, আমরা যার থিওরিটা ফলো করি, ও এটাকে বলেছে রাবার ব্যান্ডিং। অর্থাৎ আমার আজকে আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হচ্ছে অ্যাবাউট সামথিং, অ্যাবাউট মাই চাইল্ড মেবি, আমি হয়তো ঝগড়া করতে করতে তাকে দায়ী করে বসলাম যে তুমি গায়ে হলুদের দিন তোমার বাবা মা আমার বাবা মাকে অপমান করেছিল, যেটা 30 বছর আগে ঘটে গেছে। তখন হাজবেন্ডরা আমাকে এসে বলে যে আমরা ঝগড়াটা শুরু হয়েছিল আমাদের বাচ্চা পড়াশোনা করছে না সেটা নিয়ে, বাচ্চা কথা শুনছে না সেটা নিয়ে, তাহলে 30 বছর আগে আমার বাবা মা ওর বাবা মার সাথে কি করেছিল সেটা কেন আজকের প্রসঙ্গে আসবে? আপনি আমাকে বলেন এটা এটা কেন করে, ওকে এটা স্টপ করতে বলেন। তো যেটা হয় এখানে কিন্তু জেন্ডার ডিফারেন্সটা খেয়াল করতে হবে। একটা মেয়ে যেভাবে তার পেছনের কথা নিয়ে চর্চা করে, একটা ছেলে কিন্তু সেটা করে না। সো দের ইজ এ হিউজ জেন্ডার ডিফারেন্স, এবং আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এই দুটো জেন্ডারে দুটো মানুষ কিন্তু ঘর বাঁধে একসাথে। হ্যাঁ, তো যেটা হয়, ওরা, মেয়েটি বলে ও তো আমাকে বোঝে না, ছেলেটি বলে ও আমাকে বোঝে না। ও যখন আজকে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, ও তখন 30 বছরের কথা আগের কথা নিয়ে আসে, তখন সেইটা নিয়ে হয়তো একটা উত্তর দিলাম, তখন বলবে আচ্ছা বিয়ের 2 বছর পরে তুমি যে একটি মেয়ের সাথে কনস্ট্যান্টলি কথা বলছিলে, আমি যে টের পেয়েছিলাম সেটাকে তুমি ভুলে গেছো, তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো ভুলে গেছো। ছেলেটি হয়তো বলছে সেটা তার এখন নেই, সেটা তো আমি কবেই শেষ করেছি, আমার ভুল হয়েছিল যে আমি আমাদের সম্পর্কের দিকে খেয়াল না করে আমি একটা সম্পর্ক তৈরি করেছিলাম। সো আমি তো তোমাকে সরিও বলেছি, এটা আজকে আবার কেন আসছে? ওটা কিন্তু আমি তো ভেবেছিলাম ওটা রিজলভ হয়ে গেছে। তখন মেয়েটি বলছে না, আমার এখনো সেই কষ্টটা আমার ভেতরে আছে। দ্য রিজন ইজ ব্রেন কিন্তু ধরে রাখে পেইনফুল মেমোরিগুলো, স্ট্রেসফুল যে আমাদের ঘটনাগুলো, এটা ছবির মতো ব্রেনে থেকে যায়। আমি যখন হঠাৎ আমার তখন মনে পড়ে, ছবির মতন, মানে ওটা ইমেজটা চলে আসে, সাউন্ডটা চলে আসে, ওটার সঙ্গে যা যা সাউন্ড ছিল, যা যা শুনেছিলাম সেগুলো চলে আসে। আমার ওটার মধ্যে যদি কোনো স্মেল থাকে ওই সময় আশেপাশে, সেই স্মেলটা আমি হয়তো পাবো, আমার সেই একই আবেগ আমি অনুভব করব, একই থটস আমার মধ্যে আসবে, এবং ভীষণভাবে আমাকে ভাসিয়ে নিয়ে যায় পুরোনো মেমোরিগুলো। তো তার জন্য আমরা কিন্তু যখন আবার স্ট্রেস হচ্ছে, আবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্কের অবনতি ঘটার মতন কিছু ঘটছে, ঝগড়াঝাটি হচ্ছে, তখন আমি সেই পুরনো কথাকে টেনে আনছি। এখানে মেয়েরা যত চর্চা করে আগের কথা নিয়ে, একটি ছেলে সেটা করে না। ছেলেটি কি করে, হয়তো একটা কিছু হলো,
হয়তো বিয়ের পরে মেয়েটি অনেকবারই অনুযোগ করেছে যে তোমার বাবা মা, আমার বাবা মার সাথে এটা করতে পারেন না, এটা কেন করেছেন। ও তখন অন্যদিকে মনোযোগী হয়ে যাচ্ছে, ও তখন বাইরে চলে যাচ্ছে, তুমি এরকম করলে আমি বাইরে যাচ্ছি। তো কি করছে, ও কিন্তু নিজেকে ডিস্ট্র্যাক্ট করছে বেশি। কিন্তু একটি মেয়ে সেটা নিয়ে কিন্তু অনেক চর্চা করছে। মেয়েরা কিন্তু অনেক বেশি মনের মধ্যে অনেক বেশি জিনিসপত্র ঘুরতে থাকে ওদের, যেহেতু তাদের একটু বাইরের দিকে মনোযোগটা তাদের কম থাকে, ইজিলি ডিস্ট্র্যাক্ট করতে পারে না নিজেকে, সেই জন্য সে পুরোনো কথাগুলো ব্রেন আনপ্রসেসড হয়ে যায় ব্রেনের মধ্যে। যার জন্য এটাকে রাবার ব্যান্ডিং বলেছেন এরিক বার্ন, যে আমি আজকের স্ট্রেসটা আজকে ডিল করব সেটা করতে পারি না, পেছনে সব স্ট্রেস রাবারের মতন আমাকে টেনে পেছনে নিয়ে যায় এবং সব কষ্ট একসাথে আমার মধ্যে চলতে থাকে। সবগুলো ঘটনা যে আমার কাছে ছবির মতন ভাসবে তা নয়, কিছু কিছু ঘটনা একেবারে ইমেজটা আমার সামনে চলে আসে, তখন আমি আবার আরো বেশি ভেসে যাই কষ্টে এবং সেটা নিয়ে কথা বলতে থাকি। ছেলেরা সেটা করে না, ছেলেরা অনেক বেশি চেপে রাখে, ওটা বন্ধু বান্ধবের কাছে যায় যে দেখি আজকে আমার স্ত্রীর সাথে এটা হয়েছে, জানিস খুব মেজাজটা খারাপ, আরে দোস্ত আমাদের সঙ্গে বস একটু, তুই সিগারেটে টান দে তাহলে ঠিক হয়ে যাবে। সো কি করছে ও তখন আরেকটা অন্য জগতে গিয়ে সে ভুলতে চেষ্টা করছে এবং ভুলে যাচ্ছে, অনেক সময় ভুলে যাচ্ছে মানে কিছুটা মাটি চাপা পড়ে যাচ্ছে। যেটা হয় যে ব্রেইন যেগুলো প্রসেস করতে পারে না, মেয়েদের মধ্যে এটা আনপ্রসেস বেশি থাকে ছেলেদের তুলনায়, এটা রিসার্চেও পাওয়া গেছে, মেয়েরা এই জন্য ডিপ্রেশনে বেশি ভোগে, ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা ডিপ্রেশনে বেশি ভোগে। এবং আমাকে ক্লাসের ছেলেরা বলেছেন, আমি বললাম যে তোমাদের ছেলেদের হোস্টেলে তো কোনো কাউন্সিলর নেই, বলে আমাদের তো কাউন্সিলর দরকার নেই, আমাদের তো ডিপ্রেশন হয় না, আপনি দেখেন না মেয়েরা অনেক সুইসাইড করে। তো যেটা হয় যে ছেলেরা কিন্তু এখানে মেয়েদেরকে পুট ডাউনও করে যে তোমরা কাঁদো বেশি, তোমরা বেশি ইমোশনাল হও, তোমরা বেশি প্যান করো। এই যে একটা ছেলে মেয়ের মধ্যে তফাৎ, জেন্ডার ডিফারেন্স হয়ে গেছে, এটাতে সোসাইটিও কিন্তু অবদান রেখেছে। সোসাইটি যেটা করে, একটা ছেলে কাঁদলে বলে বয়েজ ডোন্ট ক্রাই, ইউ শুড নট ক্রাই লাইক আ গার্ল, তখন তাকে ছোট করা হয়, অন্য বন্ধুরা বলে এই তুই কাঁদতেছিস, তুই কি একটা মেয়ে নাকি কাঁদতেছিস যে। ও তখন কান্না চাপতে চাপতে বড় হয়। ও যখন কাওয়ার্ড হয়, ও যখন কারেজিয়াস হতে পারে না, তখন মা বাবা বলে এই তুমি একটা ছেলে, তোমাকে অনেক সাহসী হতে হবে, তুমি ভয় পেলে তো চলবে না। ও কি করে, ভয়টাকে চেপে রাখে, ভয়টাকে সে প্রসেস আর ব্রেনে হতে দেয় না। তো যেটা হয় যে ছেলেরা ভয়, কষ্ট এগুলোকে চাপতে থাকে, আর মেয়েরা রাগকে চাপতে থাকে। মেয়েরা যখন তার রাগ হচ্ছে, সে প্রকাশ করছে, রাগটা অ্যাকসেপ্টেড হয় না। তুমি মেয়ে, তুমি এত রাগ করতে পারবে না, তোমার এত ধৈর্য কম থাকলে হবে না, তুমি একটা কি করে গ্লাসটা ভেঙে ফেললে, তুমি না একটা মেয়ে, তোমার এত রাগ হলে হবে না, রাগ হলে চলবে না, তোমাকে তো বিয়ের পরে আরেকটা ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এই যে তার রাগটাকে চেপে চেপে সে বড় হচ্ছে, কষ্টটাকে এক্সপ্রেস করতে চাইছে সবসময়, মানে সেটা পারমিশন পাচ্ছে না। সে ভয় পেলে, একটা মেয়ে যখন ভয় পাচ্ছে, সোসাইটি খুশি হচ্ছে যে তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে, এই মেয়েটা বাসায় বেশি থাকবে, মেয়েটা বেশি বহির্মুখী হবে না, ওর ভয়টাকে এনকারেজ করা হচ্ছে। তো এই যে আমরা ইমোশন কিন্তু জেন্ডার ওয়াইজ ভাগ করে দিয়েছি, উইচ ইজ রং। কারণ একটা ছেলেকে একটা মেয়ের সাথে কিন্তু সংসার করতে হবে, থাকতে হবে। তো দুইজনের ইমোশন যদি দুভাবে কাজ করে, হাজবেন্ড যদি বলে এত কাঁদো কেন, তোমার এই প্যান কান্না শুনতে আমার ভালো লাগে না, আমি বাইরে যাচ্ছি, তো কি হচ্ছে, ও কান্নার ভাষাটা আর কথায় প্রকাশ করতে পারছে না, ওর কান্নার মধ্যে থেকে যাচ্ছে। সো যেই জন্য আমাদের যেহেতু ব্রেন প্রসেস করে জেন্ডার ওয়াইজ ডিফারেন্টলি, বিকজ সোসাইটাল মেসেজ ইজ ডিফারেন্ট ফর আ গার্ল অ্যান্ড আ বয়, যার জন্য একটা ছেলেকে একটা মেয়ের বুঝতে কষ্ট হয়, একটা মেয়েকে একটা ছেলের বুঝতে কষ্ট হয়। সেই জন্য আমি বলবো যে দুজনের জন্যই সেলফ কেয়ার ভীষণ জরুরি। একটা ছেলে হয়তো সেলফ কেয়ার অনেক কম করে, আমরা যে প্রফেশনে আছি আমাদের কাছে ছেলেরা অনেক কম আসে। যখন আমি প্যারেন্টিং ওয়ার্কশপ করি, শুধু মারা বসে থাকেন লাইন করে, আমি ভীষণ স্যাড ফিল করি। স্কুল থেকে যখন প্যারেন্ট টিচার মিটিং হয়, আমার অফিসে আজকে মিটিং আছে, তুমি যাও, মারও হয়তো একটা কাজ আছে, মা সেটা ফেলে দৌড়ে যাচ্ছেন কাজে, সেখানে বাচ্চাদের দায়িত্বটাও কিন্তু মেয়েদের উপরে বর্তায় বেশি। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা জেন্ডার মানে ভাগ হয়ে গেছে, যে কোন কাজটা কার। সেই জায়গা থেকেও কিন্তু পরিবর্তন আনতে হবে ভীষণভাবে, আমরা যদি সত্যি সত্যি এখান থেকে বেরোতে চাই। আর জেন্ডার ডিফারেন্সটা মাথায় রেখে অবশ্যই চলতে হবে, আমাদের বুঝতে হবে একটি ছেলের সাইকোলজি একটা মেয়ের সাইকোলজি দিয়ে আলাদাভাবে কাজ করে। আর যেটা বলছিলাম, আমি মাইন্ডফুলনেস মেডিটেশনে ফেরত আসছি, যে সেলফ কেয়ারের মধ্যে এটা খুব জরুরি। মাইন্ডফুলনেস মেডিটেশন আমার ব্রেনটাকে যেহেতু বর্তমানে থাকতে হেল্প করে, আমার ব্রেনটা খুব রিফ্রেশড হয়, খুব নারিশড হয়। কারণ ব্রেন কি করে, পেছন থেকে গার্বেজগুলো তুলে আনে। যেই আমি একটু স্ট্রেসড হচ্ছি, ওই কবে আমার মা ছোটবেলায় আমাকে বকা দিয়েছিল, আমি একটা জিনিস চেয়েছিলাম আমাকে দেয়নি, ওই কথাটাও মনে পড়ে যেতে পারে। কারণ এটা একটা ট্রমা নেটওয়ার্ক থাকে। আমরা যারা ট্রমা থেরাপিতে ট্রেন্ড হয়েছি, 5 বছর ধরে আমাদের ট্রেনিংটা হয়েছে হাউ টু ম্যানেজ ট্রমা, খুবই সুন্দর, মানে আমাদেরকে অ্যাটাচমেন্ট দিয়ে শুরু করা হয়েছে এবং ভীষণভাবে টেকনিকগুলোকে মানে অ্যাপ্লাই করতে শেখানো হয়েছে। তো যেটা হয় যে ট্রমাটা
যেহেতু আনপ্রসেসড রয়ে গেছে ওটাকে রিপ্রসেস করতে আমাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, এটা একটা মেথড আছে যার দ্বারা রিপ্রসেস করা হয়। তো এই যখন ট্রমা থেরাপি আমরা শিখেছি তখন আমাদের এটার থিওরিটাও পড়তে হয়েছে। তো সেখানে বলা হয় যে দের ইজ এ ট্রমা নেটওয়ার্ক ইন দ্য ব্রেন, যেটা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামাররা বলেছেন একটা নেগেটিভ নেটওয়ার্ক তৈরি হয়। অর্থাৎ গ্রামের একটা রাস্তায়, মেঠো রাস্তা দিয়ে অনেকজন যখন হাঁটে ওখানে একটা তৈরি হয়ে যায়, কিন্তু ঘাসগুলো মরে গিয়ে একটা রাস্তা তৈরি হয়। ঠিক ব্রেনের মধ্যে ওরকম একটা রাস্তা তৈরি হয়ে যায় যেটা নেগেটিভ নেটওয়ার্ক। অর্থাৎ আমার আজকে একটা কষ্ট হলো, পুরনো কষ্টগুলোর যে ব্যথাগুলো সেগুলো আজকের কষ্টের সাথে মিলেমিশে যায় এবং আমি ভীষণ কষ্টে ভেসে যেতে থাকি। তো মাইন্ডফুলনেস মেডিটেশন যেটা করতে পারে আমাদের, মানে সেখানে এনএলপি থেরাপিস্টরা বলেছেন যে সেখানে একটা নতুন রাস্তা তৈরি করতে হবে, একটা পজিটিভ নেটওয়ার্ক তৈরি করতে হবে, সেটার একটা প্রসেস আছে, ওর মধ্যে যাচ্ছি না। আমাদের যেটা আমরা করতে পারি, মাইন্ডফুলনেস মেডিটেশনটা যদি আমার ওই মি টাইমের মধ্যে আমি করি, সেটা হচ্ছে আমার ব্রেনটা প্রেজেন্টে থাকছে, অতীত থেকে গার্বেজ তুলে এনে আমাকে কষ্ট দিতে পারছে না, কারণ আমি পুরোপুরি সময়টা, আমি যদি 5 মিনিটও করি 10 মিনিটও করি, ওই টাইমটা আমার ব্রেনটা বর্তমানে থাকছে। এবং ব্রেনটা যেভাবে টায়ার্ড হয়েছিল, এক্সস্টেড হয়েছিল, স্ট্রেসড হয়েছিল, ব্রেনের কিন্তু প্রেশারটা কমে যাচ্ছে। এবং বর্তমানে থাকার ফলে ভবিষ্যৎ নিয়ে যে আমাদের অ্যাংজাইটিটা হয় সেটাও কম হবে। মানে একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ থেকে বলা হয়েছে যে অতীত মানে ডিপ্রেশন, অতীতের মধ্যে যখন বিচরণ করছি অনেক ডিপ্রেসিভ কথা মনে হয়ে যায় যদি আমি কষ্টে থাকি, এবং আমি যখন তখন আমার ভবিষ্যৎ নিয়ে খুব ভয় লাগে। আচ্ছা, ভবিষ্যৎটাও কি আমার এরকম কাটবে? এই যে আমার জীবনটা এত কষ্টে ভরা, তাহলে ভবিষ্যতেও বোধহয় আমার এরকম হবে। তো অ্যাংজাইটি ভবিষ্যতে রয়েছে, পাস্টে ডিপ্রেশন রয়েছে। সো ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট টু কিপ দ্য ব্রেন ইন দ্য প্রেজেন্ট। ট্রেন আপ করতে হবে ব্রেনটাকে। ব্রেনের কাজই হচ্ছে পেন্ডুলামের মতন, একবার আমাকে পেছনে নিয়ে যায়, একবার সামনের দিকে নিয়ে যায়, এন্ড এই পেন্ডুলাম করতে করতে আমাদের ব্রেনটা ক্লান্ত হয়ে যায় ভীষণভাবে। তো সেই জন্য মাইন্ডফুলনেস মেডিটেশনটা চর্চা করলে অনেক সুন্দর সুন্দর ইন্টারনেটে পাওয়া যাবে মেডিটেশনগুলো। ছোট ছোট মেডিটেশন দিয়ে আমরা স্টার্ট করি। সাম পিপল টেল মি যে ওরা মেডিটেশন করতে পারে না, ওদের ভীষণ অস্থির লাগে, কিছুক্ষণ করার পরে ছটফট করে। সো উই উইল নট গিভ আপ, এবং ছোট্ট জিনিস দিয়ে শুরু করি, আমরা বেবি স্টেপ করে আগাই। ঠিক আছে, আমার মাথাটা একটু অস্থির বেশি থাকে, আমার মনটা একটু বেশি অস্থির থাকে, ঠিক আছে, লেট মি স্টার্ট উইথ দি ওয়ান্স উইচ আর অফ শর্ট ডিউরেশন, খুব ছোট ডিউরেশন দিয়ে স্টার্ট করি। এবং আমি একটু নিজের কাছে প্রমিস করি যে আমি একদম ছেড়ে দেবো না, হবে না, আমি হয়তো আজকে 2 মিনিট করে অস্থির হয়ে গেলাম, ঠিক আছে, দ্যাটস ফাইন, জাস্ট এইটুকু বাদ করে দাও, এরপরে তুমি রেস্ট করো, কিন্তু ডোন্ট গিভ আপ। আমরা যদি গিভ আপ না করে ওই সময় মেডিটেশনগুলো করতে পারি, অসম্ভব, ইটস লাইক এ থেরাপি, আমাদের জন্য ভীষণ কাজ করে। কারণ আমরা সবাই তো ট্রমা থেরাপিস্টের কাছে যেতে পারছি না, সবাই সেশন নিতে পারছি না। কিছু সেলফ হেল্প টেকনিক আমাদের আসলে রপ্ত করতে হবে, কিছু এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ ভীষণভাবে করতে হবে। প্রতিদিন একটু ফিজিক্যাল এক্সারসাইজ। অনেকে বলে যে আমি মোটা হয়ে যাচ্ছি তাই আমি ওয়ার্কআউট করছি। নো, মোটার সাথে ওয়ার্কআউটের কোনো সম্পর্ক নেই। আমি হয়তো আমার ফিগারটা একটু ফিট হবে সেটাতে, কিন্তু আমি যখন এক্সারসাইজ করব আমার ব্রেনটা কিন্তু ওই সময় অ্যাংশাস হয় না, আমার ব্রেনটা ভীষণভাবে তখন একটা এনার্জি পাচ্ছে। তো সেই জন্য আমি হয়তো শারীরিকভাবে একটু এনার্জি লুজ করছি, কিন্তু মানসিক এনার্জি কিন্তু আমার বেড়ে যাচ্ছে এক্সারসাইজের পরে। সো উই মাস্ট ডু ইট, আমাদের প্রত্যেকেরই এক্সারসাইজ করা উচিত, নো ম্যাটার হাউ ওল্ড ইউ আর। অনেকে বলে ওই যে যখন ডায়াবেটিস হবে ডাক্তার বলবে তখন আমি হাঁটাহাঁটি করব। নো, অ্যাট এনি এজ আমাদের কিন্তু এক্সারসাইজ করা উচিত। অনেকে বলে আমি তো অনেক কাজ করি, কিচেনের কাজ, এই কাজ, ঘর পরিষ্কার করি। ইয়েস, ইউ আর ডুইং ইট, দ্যাটস ফাইন, কিন্তু কিপ সাম টাইম ফর এক্সারসাইজ, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার অল টুগেদার। কারণ ওখানে যে আমার ঘামটা ঝরছে, আমি যখন ব্রিস্ক ওয়াক করি তখনও কিন্তু ঘাম ঝরে খুব দ্রুত যখন হাঁটছি। কাজে আমি ব্রিস্ক ওয়াক করতে পারি, আমি একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, আই ডোন্ট হ্যাভ টু গো টু আ জিম। অনেকে ট্রেনারের সাথে এখন অনলাইনে করছে, আমি যেটা জেনেছি, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট অলসো। মানে আমি যদি একদম বাড়িতে বসে একটা টাইম রেখে, আমি জাস্ট ইটস মাই এক্সারসাইজ টাইম, আমি ফ্যামিলির সবাইকে বলে দেবো আমি এখন ওয়ার্কআউট করব, কাজে তোমরা এখন আমাকে একটু স্পেসটা দিও। কাজে আমি সবাইকে বলেই কিন্তু সেটা করতে পারি। আরেকটা কথা আমার বলা হয়নি, যেটা হচ্ছে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করা। লাইফে আমরা যে কত কিছু পেয়েছি, আমাদের যখন মনে হয় যে কষ্ট লাগে, তখন সে না পাওয়াগুলো ভীষণভাবে আমাদেরকে চেপে ধরে, যে কি পাইনি জীবনে, ওর জীবনটা এত সুন্দর, যে কম্পেয়ার করে ফেলি। আজকাল ফেসবুকে এত কিছু মানুষ স্ট্যাটাস দেয়, তখন মনে হয় ওরা কত সুখী, ওরা ঘরে বসে বসে কি সুন্দর কত কিছু করছে, আমার জীবনটা এত অসুখী। এই কম্প্যারিজনটা বন্ধ করতে হবে, এবং যেটুকু জীবন আমাকে দিয়েছে আমি সেটুকুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, নিজের কাছে কৃতজ্ঞ হই যে আমি জীবনটাকে চালিয়ে যাচ্ছি, আমার মতো করে চালিয়ে যাচ্ছি, নিজেকে ভীষণভাবে
সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিই, রেসপেক্ট করি এবং গ্র্যাটিটিউড এক্সপ্রেস করি টু মাইসেলফ, টু আদার্স অ্যান্ড টু গড অ্যান্ড টু লাইফ ইন জেনারেল। জীবনের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। এই যে জীবন, আজকে আমি নিঃশ্বাস নিতে পারলাম, আজকের দিনের সূর্যটা আমি দেখতে পারলাম, সকালটা আমি দেখতে পারলাম, সন্ধেবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে ভীষণ সুন্দর হয়ে যায় আকাশটা, গোধূলির আকাশ যেটাকে বলে, অসম্ভব সুন্দর একদম। ওখানে কিন্তু অনেক আর্ট ওয়ার্ক হয়ে যায়। সো পর্দাটা সরিয়ে জানালা দিয়ে যে আমি গোধূলির আকাশটা যখন দেখতে পাই, সেটাও কিন্তু গড আমাকে জীবনটা দিয়েছেন বলেই তো আমি দেখতে পাচ্ছি। তো ছোট্ট ছোট্ট জিনিস দেখা, বৃষ্টি যখন পড়ছে গাছের পাতার উপরে, সবুজ পাতাগুলো ধুয়ে যাচ্ছে সুন্দর করে, আরো সতেজ হচ্ছে, এই যে ছোট ছোট দৃশ্যগুলো, দুটো পাখি উড়ে যাচ্ছে মেঘের ভেতর দিয়ে, আমি বেঁচে আছি বলেই তো আমি এটা দেখতে পেলাম। তো কাজে আমাকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার মনটা ভরিয়ে দিতে পারে যদি আমি খুব সচেতন হয়ে এটা করি। আমরা অবচেতন ভাবে কষ্টে পড়ে যাচ্ছি, কিন্তু সচেতন ভাবে আমার মনটা সতেজ করা, আমার জীবনে যা আছে সেটাকে ভীষণভাবে উপলব্ধি করা, সেটার জন্য মানে কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং সবকিছুর প্রতি আমাদের এই যে অন্যের প্রতি কৃতজ্ঞতা, এই যে কাপল রিলেশনশিপও অনেক ইমপ্রুভ করবে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে তুমি আমার জীবনটা অনেক বেশি সুন্দর করে দিয়েছো। যখন সুন্দর মুহূর্ত আসে আমার সাথে, সেটা যেন বলতে ভুলে না যাই। আসলে আমাদের এটা খুব কম করা হয়। আমরা অনেক কিছু ধরে নেই যে এরকমই তো করবে, এটাই তো করার কথা, কিন্তু সেটা হবে না। আমাদেরকে কিন্তু সম্পর্ক যত্ন করার জন্য, বিশেষ করে প্যান্ডেমিকের সময়, যে পারস্পরিক কৃতজ্ঞতা বোধ, একদম চোখের দিকে তাকিয়ে, অনেক সময় হয় কি শুধুমাত্র জড়িয়ে ধরে যদি আমি না কথা বলেও থাকি, জাস্ট হাগ করা, জাস্ট হোল্ড করে রাখা, মানে ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ সেক্সুয়াল টাচ অল দ্য টাইম, you can touch somebody affectionately with gratitude, with thanks. তো কাজে এই যে আমাদের স্পর্শের মধ্যে শুধুমাত্র হাতের স্পর্শটা যেন ওর কাছে একটা মিনিং ক্যারি করে। আমাদের ট্রেনার যেন যখন বলেছিলেন যে তুমি বাচ্চাটা তোমার কোলে যখন দেওয়া হয়েছিল, হাউ ডিড ইউ টাচ দ্য বেবি, এটাও কিন্তু ওর ব্রেইনে একটা ইম্প্যাক্ট করে। আই ওয়াজ সো শকড, আমি কিন্তু চিৎকার করে ওকে থামিয়ে দিয়েছিলাম। আমি বলেছি নো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস। ও বলেছিল কেন এত জোরে তুমি চিৎকার দিলে? আমি বললাম যে মাই চিলড্রেন আর অলরেডি গ্রোন আপ, আই ডোন্ট নো হাউ আই টাচ দেম ওয়েন দে ওয়ার বর্ন। তখন বলে যে নো, তুমি এখনো জানলে, তুমি এত মন খারাপ করো না, ইউ ক্যান কনভে দিস মেসেজ টু আদার্স। সো আমি চেষ্টা করি আমার যখনই সুযোগ হয় মেসেজগুলো অন্য মানুষকে দিতে, যে ইটস নেভার টু লেট। তোমার বাচ্চাটা হয়তো বড় হয়ে গেছে, তারপরে ওকে অন্তত 30 সেকেন্ড তুমি জড়িয়ে ধরে রাখো, মানে মিনিমাম 30 সেকেন্ড ওকে বার্তাটা দাও যে তোমার বাচ্চা তোমার কাছে কত প্রেশাস, ইউ আর সো গ্রেটফুল দ্যাট ইউ হ্যাভ গট এ প্রেশাস গিফট ফ্রম গড। আমরা কিন্তু বাচ্চাকে খুব কমই সেটা বলি। সো আমাদের সন্তানদের সাথেও খুব মিনিংফুল রিলেশনশিপ তৈরি করা আমাদের দরকার আছে। তো আমরা এই সময় যেহেতু একসঙ্গে আছি, আমরা যেন এই সুন্দর সুন্দর ব্যাপারগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, যাতে করে নিজের মনটাও ভরা থাকে, অন্যকেও ভরিয়ে রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপা। জাস্ট একটা সেকেন্ড বলবো যে অক্সিটোসিন সিক্রেশন হয়, এই যে জড়িয়ে ধরলে অ্যাফেকশনের টাচ থেকে যে শরীরে যে হরমোনটা অক্সিটোসিন, দ্যাট ইজ কল্ড বন্ডিং হরমোন, তো লাভ হরমোন, সেটা কিন্তু এই হরমোন সিক্রেশনটা আমাদের প্রতিদিন নিশ্চিত করতে হবে। আপা আজকে আমরা আসলে অনেক কিছু নিয়ে কথা বলেছি, আমাদের রিলেশনশিপ প্যাটার্ন নিয়ে কথা বলতে বলতে আমরা কোপিং এর দিকে গিয়েছি, আমরা সেলফ হেল্প কিভাবে করতে হবে, নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, সেলফ কেয়ার কিভাবে করতে হবে, সেই ব্যাপারগুলো উঠে এসেছে। কারণ পরিশেষে আমরা এটুকুই বুঝতে পারলাম যে সম্পর্ক ভালো রাখতে হলে নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজের সেলফ কেয়ার করতে হবে, নিজের ইমোশনগুলোকে প্রসেস করতে হবে, নিজের এক্সপেকটেশনগুলোকে সবাইকে বলতে হবে, এবং সেই অনুযায়ী এবং গ্র্যাটিটিউড এক্সারসাইজটা করতে হবে। সেটা শুধুমাত্র নিজের লাইফে কি আছে তা নিয়ে নয়, আমাদের আশেপাশে যারা রয়েছেন, আমাদের কাছের মানুষ, তাদেরকেও আমাদের বোঝাতে হবে যে তাকে পেয়ে আমরা কতটা আসলে হ্যাপি এবং কতটা কৃতজ্ঞ আমরা আমাদের এই জীবনে। এবং পরিশেষে এটাই বলবো যে মেডিটেশন করতে হবে এবং বর্তমানে জীবনটাকে রাখতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ আপা। সাদেক আপা, আপনি কি এখানে কিছু অ্যাড করতে চান? না, আমি আর এখানে আসলে ম্যাডাম সবই বলে দিয়েছে। আর আমি নিজেই আসলে মেডিটেশনের কথা শুনছিলাম, আর মানে এটা আসলে এত হেল্পফুল এক একটা ক্লায়েন্টের জন্য। এখানে আমার অ্যাড করার কিছু নাই, ম্যাডাম সবই বলে দিয়েছে। আমি জাস্ট হয়তো ম্যাডামের কথাই আবার রিপিট করবো বললে। তাও বলতে চাই যে হ্যাঁ, অনেক ক্লায়েন্ট এটা আমাকেও বলে যে তারা মেডিটেশন করতে গেলে বা মাইন্ডফুলনেসটা করতে গেলে অনেক সময় পারে না আর কি, বলে আমি খুব অস্থির, আমি আসলে পারি না। তো সেক্ষেত্রে ম্যাডামের কথাটা আমি আরেকবার রিপিট করলাম। আমি এটাই হয়তো ম্যাডামকে বলেই সামনে থেকেই বলছি, ক্লায়েন্টদের কাছে এটা বলবো যে না, বেবি স্টেপ, তুমি পারছো না ফাইন,
তুমি এখান থেকেই ছোট ছোট করে করো, ছোট ছোট একটা অনেক রকমের মেডিটেশন ইউটিউবে পাওয়া যায়, ছোট তুমি অল্প কিছুক্ষণ সময়ের জন্যই করো। যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে তোমার এই মানে নিজের সাথে সময় কাটানো বা এই জায়গাটায় তুমি আরো বেশি খেয়াল করতে পারবে এবং কেন তুমি আসলে অস্থির হচ্ছ, তোমার ভেতরে এমন কোনো জিনিস আছে কিনা, তুমি ডিনায়াল ফেজে আছো যে তুমি সেগুলোকে কনফ্রন্ট করতে চাও না, সেই বিষয়গুলো কিন্তু চলে আসে এবং সেই ব্যক্তিটাও জানতে পারবে যে তার ভিতরে আর কি কি বিষয় আছে। আমি একটু অ্যাড করব ছোট্ট করে। হ্যালো, একটা জিনিস একটু হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি ছোট করে একটু অ্যাড করতে চাচ্ছি। কিছু শব্দে আমরা দুটো শব্দ বেশিরভাগ ইউজ করি, অলওয়েজ এন্ড নেভার। তুমি সব সময় আমার সাথে এটা করো, তুমি কোনোদিন আমাকে ভালোবাসনি। সো আমরা যে অলওয়েজ আর নেভার এই শব্দ দুটোকে একটু পরিহার করলে ভালো হয়। আমাদের আসলে মানে আমাদের সেটা স্বীকৃতিটা রেকগনাইজ করতে হবে যে কখনো কখনো তুমি আমাকে ভালোবেসেছো, কখনো কখনো তুমি আমাকে এই জিনিসটা আমার উপকার করেছো। সো তুমি কখনো করনি আর মানে সবসময় আমার সাথে এটা খারাপ কাজটা করো। সো এই দুটো শব্দ একটু পরিহার করা, বাট শব্দটা একটু পরিহার করা। যে আমরা অনেক সময় বলি তোমার কাজটা ভালোই হয়েছে বাট, সো যখন বাট বলে ফেলছি তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যায়। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, তো আমরা যখন বলি যে তোমার লেখাটা সুন্দরই হয়েছে, যেই আমরা বাট শব্দটা উচ্চারণ করি সাথে সাথে কিন্তু ওই পক্ষের মনে হবে যে ও এবার একটা নেগেটিভ কথা বলবে। তো সেই জন্য বাট কথাটা একটু মানে অ্যাভয়েড করে চলা। আরেকটা হচ্ছে যে নিজের দিকে আঙুলটা রেখে কথা বলা, ফিলিং গুলো এক্সপ্রেস করা। হ্যাঁ, যে এবং ওয়াই শুড এগুলো না করে যে তুমি আমাকে কেন এটা বললে, why করতে থাকি সবসময়। ইউ শুড নট হ্যাভ ডান দিস, ইউ ought to do it, you have to do it। এই যে হ্যাভ টু, শুড, মাস্ট, এই জায়গাটাকে একজন থেরাপিস্ট বলেছেন যে তোমার মেন্টাল ডিকশনারি থেকে একদম ফেলে দাও। তুমি বলো আই শুড ডু ইট, না বলে তুমি বলো আই উইল ডু ইট। অন্যকে বলো যে তুমি প্লিজ এটা করো, হ্যাঁ তুমি এটা করো। ইউ শুড ডু ইটটা এটা একটু মাথার মধ্যে প্রেশার সৃষ্টি করে। তো শুড, মাস্ট, অট, হ্যাভ টু, অলওয়েজ, নেভার, বাট এই শব্দগুলোকে একটু যদি পরিহার করে আমরা যদি নিজের দিকে আঙুলটা নিয়ে কথাটা বলি তাহলে সম্পর্কের বন্ধনটা আরো ভালো হবে, দৃঢ়তা ভালো হবে। তুমি যখন আমার সাথে এই কথাগুলো বলো, তুমি যখন আমাকে একটু, আমার মাকে একটু ছোট করে কথা বলো, ইউ নো হোয়াট, আমার না অনেক কষ্ট হয় ভেতরে, বিকজ মাকে আমি অনেক রেসপেক্ট করি। তো সো আমার ভেতরে কি হচ্ছে, পুটিং দ্য মানে পয়েন্টিং দ্য ফিঙ্গার অ্যাট ইয়োর সেলফ ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান পয়েন্টিং দ্য ফিঙ্গার অ্যাট আদার্স। তুমি কেন করেছো, তুমি আমার মাকে ছোট করলে কেন, সো আই এম পয়েন্টিং দ্য ফিঙ্গার অ্যাট হিমসেলফ। তখন ও বলবে কেন করবো না, তোমার মাও তো এটা করেছে। তখন ইউ নো এভরি বোথ অফ দেম বিকাম ভেরি ডিফেন্সিভ, এবং ডিফেন্সিভ হয়ে গেলে কিন্তু আর কথা আগায় না, তখন এটা ব্রেকডাউন করে, কমিউনিকেশনটা ব্রেকডাউন করে। সো ইটস অলওয়েজ বেটার যে তুমি তোমার ফিঙ্গারটা তোমার দিকে করো, এক্সপ্রেস ইউর ফিলিংস, এক্সপ্রেস ইউর থটস, অন্যজনকে অ্যাটাক না করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাটাক করে কথা বলা শুরু করলেই না, বাস ইট ব্রেকস ডাউন, আর কথা আগায় না। তখন দুদিন কথা বলে না, 3 দিন কথা বলে না, আরো বেশি জমতে থাকে, তখন মনে হতে থাকে এই করেছিল ওই করেছিল। এই রাগটা পুষে রাখি আমরা ভেতরে, তখন দেখা যায় আস্তে আস্তে এটা অবনতির দিকে যেতে থাকে। সো সবসময় নিজেকে উল্লেখ করে কথা বলা, নিজের জায়গাটা বলা, আমার কন্ট্রিবিউশনটা স্বীকার করা, ইয়েস আমি আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, আমি একটু তোমাকে কষ্ট দিয়ে দিয়েছি, তোমার ওই কথাটাতে আমার মনে এরকম একটা খুব খুব কষ্ট তৈরি হয়েছে, আমার খুব রাগ হচ্ছিল জানো, আমার খুব ভয় লাগে যখন তুমি এটা করো। সো সবসময় নিজের আবেগগুলো প্রকাশ করাটা বেশি জরুরি। থ্যাংক ইউ ম্যাডাম। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যখন কারোর সাথে যোগাযোগ করি আমাদের রিলেশনশিপগুলোতে, আমাদের যে কমিউনিকেশনটা হয় সেটা যেন সাবলীল হয় এবং আমাদের কথাগুলোকেই যেন আমরা প্রকাশ করি বা ফিলিং গুলোকে, যেটা আসলে আমরা বুঝতে পারছি এবং আমাদের দৃষ্টিকোণ থেকে, তখন অনেক সময় আমরা অনেক কিছু অ্যাভয়েড করতে পারি এবং আমাদের কমিউনিকেশনে কখনো গ্যাপ চলে আসে না। এবং এটা খুবই জরুরি একটা বিষয় ছিল। ধন্যবাদ ম্যামকে। আমরা আসলে আমাদের ওয়েবিনারটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা জানতে চাইবো যে কনক্লুডিং কোনো রিমার্ক যদি থাকে আমাদের শ্রদ্ধেয় অতিথিদের কাছ থেকে। প্রথমে আমি সাদেকা আপার কাছ থেকে জানতে চাইবো, আপনি কিছু বলতে চাইলে এই ওয়েবিনারটি সম্পর্কে। থ্যাংক ইউ তামান্না আপা। না, অনেক কথাই চলে আসছে, তারপর আমি যেটা বলছিলাম যে শেষে যে কথাটা আসলো যে মাইন্ডফুলনেস এর কথা। আমরা সবসময় মাইন্ডফুলনেস এর ক্ষেত্রে বলে থাকি যে হিয়ার এন্ড নাওতে থাকা, এই কথাটা যেটা ম্যাডাম বলছে যে
বর্তমানে থাকা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা যদি সবসময় আসলে বর্তমানে থাকি এবং একটা সিচুয়েশনে নন জাজমেন্টাল থাকি, হ্যাঁ আমরা কি করি, আমরা জাস্ট হই কি, আমরা একটা ছোট একটা জিনিস ঘটে সেটা থেকে আমরা এত একটা নিজেরা একটা জাজমেন্ট দিয়ে ফেলি এবং জিনিসটাকে এত বড় করে ফেলি। তা না করে আমরা জাস্ট থাকি, হ্যাঁ একটা মানুষ একটা কনভারসেশন হচ্ছে, আমি আমি এই মুহূর্তে আছি ওনার কথাটা শুনি এবং নন জাজমেন্টাল ওয়েতে শোনার চেষ্টা করি, তাহলে দেখা যাবে কি অনেক জিনিসই, অনেক ছোট জিনিস অনেক বড় হবে না। আর নন জাজমেন্টালের বিষয়টা এটা হচ্ছে, যত বেশি প্র্যাকটিস করব আমি, যত বেশি নিজের পার্সোনাল গ্রোথের দিকে খেয়াল করব, আমি বিভিন্ন বিষয় পড়াশোনা করব, ফিলোসফিক্যাল বিভিন্ন কি বলবো বিভিন্ন বই পড়বো, আমার মধ্যে কিন্তু অনেক আমার একটা পার্সপেক্টিভ তৈরি হবে, আমার নিজের পারপাস অফ লাইফ নিয়ে একটা ধারণা হবে। তখন কিন্তু অনেক জিনিসই আছে আমি অনেক সুন্দরভাবে ইগনোর করতে পারবো, যেটা আসলে তো নেসেসারি না, সেই সব জিনিসটা আমরা অনেক সময় ডিসকাস করি। তো যেটা দেখা যাবে যে তখন আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে না আসলে এটা একটা ছোট জিনিস, এটাকে আমরা লেট গো করে দিতে পারি। এটুকুই আমি শেয়ার করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ আমার নাম্বার। ধন্যবাদ সাদিকা আপাকে। এবার আমি মেহতাব ম্যামকে একটু অনুরোধ করব যে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ, অনেক কিছু তো বলেছি, সবকিছু অডিয়েন্সের উদ্দেশ্যেই ছিল। সো আর একটা কথা একটু জাস্ট অ্যাড করবো, যেহেতু সাদিকা নন জাজমেন্টের কথাটা বললো, ওখান থেকে আমার কথাটা মনে হলো, সেটা হচ্ছে এমপ্যাথি, সমমর্মিতা। আমরা হয়তো সমব্যথা হয়তো প্রকাশ করি, সমবেদনা প্রকাশ করি, আহারে তোমার কি কষ্ট, সেটা কিন্তু অন্য একটু বেশি কষ্টে আছে, আমি একটু কম কষ্টে আছি, সেটা একটু ওয়ান আপ পজিশন থেকে আমরা বলি। দের ইজ এ ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি। সিম্প্যাথিটা হচ্ছে আমি একটু ওয়ান আপ পজিশনে, তুমি আমার চেয়ে বেশি খারাপ আছো, তোমাকে আমি বলছি আহারে তোমার অনেক কষ্ট, তুমি বেচারা, আমি বেচারা নই। কিন্তু যেটা হচ্ছে এমপ্যাথিটা হচ্ছে যে আমিও বেচারা অনুভব করছি, এটা না যে আমি বেচারা হয়েই থাকবো, আমি ওই মুহূর্তে তোমার যে বেচারা অবস্থা সেটার সাথে আমি একদম একাত্ম হয়ে গেছি, যেটা আমাদের প্র্যাকটিসে কিন্তু আমরা ভীষণ প্রয়োগ করি। আমরা একটা ক্লায়েন্টের সঙ্গে বন্ডিংটা তখনই ভালো হয় যখন ও বুঝতে পারে যে ওর জায়গাটা আমি ধরতে পেরেছি বা ওর জায়গায় আমি নিজেকে একটু বসাতে পেরেছি। সামটাইমস আই অলসো ক্রাই। অনেকে আমাদের এখানে দুটো স্কুল অফ থট আছে কাউন্সেলিংয়ে, যে ইউ ক্যান ক্রাই অ্যান্ড আরেকটা স্কুল অফ থট বলে নো ইউ ক্যান নট ক্রাই। বাট আমি যে স্কুল অফ থট বলছে যে ইয়েস উই ক্যান ক্রাই, আমি কিন্তু ক্লায়েন্টের মতো মানে হাহুতাশ করে কাঁদছি না, আমার চোখটা একটু ভিজে যাচ্ছে। এই যে আমার চোখটা ভিজে যাচ্ছে, এটাকে আমি আমার একটা স্ট্রেংথ হিসাবে দেখি। তো এটা চোখটা ভিজে যাওয়ার অর্থ হচ্ছে ও যে ওর কষ্টের কথাগুলো বলছে, আমি কিন্তু তার সাথে একদম একাত্ম হয়ে গেছি, ওর অনুভূতির জায়গাটাতে কিছুটা হলেও নিজেকে বসাতে পেরেছি। যেটা কার্ল রোজার্স আমাদের যে হিউম্যানিস্টিক থেরাপিতে বলা হয়েছে, আমার মনে হয় তুমিও পড়েছো, যে যেটা বলা হয়েছে যে তুমি ইউ নিড টু বি ভেরি জেনুইন। তুমি যদি কষ্টটা চেপে রাখো, তুমি কিন্তু ইনজেনুইন হচ্ছ, তোমার ওর কথা শুনে কষ্ট লাগছে কিন্তু ওটা চেপে নিয়ে ওর সাথে সম্পর্ক করতে চাইছো, বাট ইউ ক্যান এক্সপ্রেস ইট, দের ইজ নো হার্ম ইন ইট। তো আমি মনে করি উই ক্যান অ্যালাউ আওয়ার সেলফ টু ফিল দ্য পেইন উইথ দ্য ক্লায়েন্ট অ্যাজ ইফ ইট ইজ মাই ওন ক্লায়েন্ট ও ওন পেইন। আই ক্যান কাম ব্যাক ইন টু মাই পজিশন, বাট ওই মুহূর্তটাতে আমি ওর সাথে পুরোপুরি একাত্ম হয়ে গেছি। এটা ক্লায়েন্ট কাউন্সিলর রিলেশনশিপে যেমন কার্যকরী হয় আমি দেখেছি, সেটা করলে আমাদের সেশনগুলো খুব ভালো হয়। এবং এরপরে যখন আমি টেকনিক্যাল অ্যাপ্লিকেশনগুলো করছি, ইন্টারভেনশনগুলো যখন করছি, ওই ইন্টারভেনশনগুলো খুব ভালোভাবে সে নিতে পারে, কারণ ওখানে বেশ তার নিজেকে কাজ করতে হয় ইন্টারভেনশনের সময়গুলোতে। কাজে তাকে যখন থেরাপিউটিক টেকনিকগুলো অ্যাপ্লাই করছি, তার আগে যে বন্ডিংটা তৈরি করা, সেটা কিন্তু এমপ্যাথি দিয়ে ভীষণভাবে সম্ভব, নন জাজমেন্টাল অ্যাটিটিউড দিয়ে ভীষণভাবে সম্ভব। আমরা কখনো বলবো না এই তুমি কেন করলে, এটা কি করতে পারলে তুমি, এটা তো করা উচিত ছিল না। সো শুড মাস্ট গুলো সবই বাদ দিতে হবে আমাদের সেন্টেন্স থেকে। আমরা উইল বলবো তুমি এটা না করে এটা করতে পারো কিনা, এটা এইভাবে ভাবতে পারো না, ভাবতে পারো কিনা, এইভাবেও কি জিনিসটা দেখা যায়, নাকি আরো কোনো অপশনস তুমি আমাকে সাজেস্ট করবে, ক্লায়েন্টকে দিয়ে বলানো। অনেকে মনে করে কাউন্সেলিং বা থেরাপি হচ্ছে বোঝানো, কাউন্সেলিং বা থেরাপি হচ্ছে টক থেরাপি। আই এম ভেরি মাচ এগেনস্ট টক থেরাপি, ইটস নট আ টক থেরাপি। এখানে ভীষণ স্ট্রাকচার আছে, ভীষণ সায়েন্স আছে, এবং এখানে আমরা কখনোই সিদ্ধান্ত দেই না, সলিউশন দেই না, আমরা কখনোই তাকে সাজেশন দিয়ে দিই না। এই যে আমি টেলিভিশনে প্রোগ্রামটা করি, অনেকে জিজ্ঞেস করে বিয়েটাকে রাখবো না ফেলে দিব, এই বিয়েতে থাকবো না চলে আসবো। সো এটা কিন্তু কখনো আমাদের থেরাপিস্টদের কাছ থেকে এই সিদ্ধান্তগুলো যায় না। ওকে আমরা তৈরি করি, ওকে রেজিলিয়েন্ট হতে হেল্প করি, যাতে করে ওর
ওর মনের কুয়াশাটা কমিয়ে সে যেন একদম সরাসরি দেখতে পায়, তার সিদ্ধান্তটা নেবার জায়গাটাতে পৌঁছাতে পারে। এখানে কোনো কিন্তু বলে দেওয়া হয় না কিছু, দের ইজ নো স্কোপ ফর অ্যাডভাইস অ্যান্ড মানে কি বলে, নো স্কোপ ফর গিভিং ডিসিশনস। তো কাজেই সেই জায়গাটাতে ক্লায়েন্ট কাউন্সিলার রিলেশনশিপ যেভাবে আমরা তৈরি করি সেরকম যদি ঘরে একটু অ্যাপ্লাই করতে পারতাম, আমরা যদি নন জাজমেন্টাল হতে পারতাম, যেটা সাদিকা বলেছে, এবং এমপ্যাথিটা ভীষণ। আমার ওয়াইফের হয়তো মা মারা গেছেন, যেহেতু কোভিডের সময় আমরা অনেক কাছের মানুষ হারিয়েছি, বা তার মা অসুস্থ, আমি যদি তার চোখের দিকে তাকিয়ে তার কষ্টটা, তার কষ্টের জায়গায় আমাকে একটু বসাতে পারি, বা আমার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে, তার হয়তো কেউ মারা গেছে, আমার নিজের হাজব্যান্ডের বড় বোন মারা গেছেন, তো আমি বুঝতে পেরেছি যে ওর কিরকম লাগছে, তাই না, বোঝার চেষ্টা করেছি। তো এইরকম ভাবে যে যখন খুব কাছের মানুষরা, এই যে কোভিডের সময় আমরা এত শোকের ছায়া প্রতিটা বাড়িতে হয়েছে, এখনো হচ্ছে, এই জায়গাটাতেও কিন্তু ভীষণভাবে এমপ্যাথিটার খুব প্রয়োজন। আমরা যত এমপ্যাথেটিক হতে পারবো টুয়ার্ডস আওয়ার চিলড্রেন, দে আর অলসো গোয়িং থ্রু আ লট অফ পেইন, তারা কিন্তু তাদের লাইফ থেকে সরে গেছে, কষ্ট করে অনলাইন ক্লাস করতে হচ্ছে, ইটস আ টর্চারাস থিং। আমি বলবো ছোট ছোট বাচ্চারা যখন অনলাইন ক্লাস করে, আমার না অনেক মায়া লাগে ওদের জন্য। আমার মনে হয় ক্লাসের স্ট্রাকচারগুলো চেঞ্জ করা উচিত, সেটা আরেকটা প্রসঙ্গ। তো যাই হোক, আমাদের এই যে পরস্পরের প্রতি আমরা যত বেশি এমপ্যাথেটিক হতে পারবো, ঘরের পরিবেশটা তত বেশি সুন্দর হবে, কোয়ালিটি অফ রিলেশনশিপ ভালো হবে, কোয়ালিটি অফ লাইফও বাড়বে। আর শেষমেশ আজকের ওয়েবিনারে আমি খুব মানে শান্তি মতো কথা বলতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর সঞ্চালনা করেছো তুমি, খুব স্পেস দিয়েছো কথা বলার জন্য। আর আজকে বোধহয় আমার আজকের এই ওয়েবিনারটা করে আমার বিশেষ করে খুব সন্তুষ্টি কাজ করছে, কারণ আমি যে কথাগুলো বলতে চাই সবসময় সেটা বলতে পেরেছি, কিছু বেশ অনেকটাই বলতে পেরেছি। আর সাজিদা ফাউন্ডেশনকে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। এর আগেও আরেকটা ওয়েবিনারে আমি ছিলাম, তো দুবারই আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাজিদা ফাউন্ডেশনকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমারও কিছুটা প্রশংসা করলেন, এটা আমাকে একটা পজিটিভ স্ট্রোক দিল। এবং সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকেও আপনাকে এবং সাদেকা আপা আপনাকেও দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ওয়েবিনারটিতে আপনারা এলেন এবং আমাদের সাথে যা যা আপনারা শেয়ার করেছেন, আমি আশা করি সবাই আমরা সহমর্মিতা বা সমমর্মিতার চর্চা করব। সবাইকে সবার জায়গা থেকে বিচার না করে আমরা বুঝবো যে আসলে ওই মানুষটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমাদের আচরণটা হবে এবং আমরা আমাদের সম্পর্কের যত্ন নিতে পারবো। তো অনেক অনেক ইনসাইটফুল একটা আলোচনা ছিল। এখন আমরা যেন এই বিষয়গুলোকে আসলে প্রয়োগ করার চেষ্টা করি এবং চেষ্টা করতে পারি, এবং প্রয়োগের কারণে কিছুটা আসলে সম্পর্কের উন্নতি বা সম্পর্কের একটা সৌন্দর্য আসে, সেই প্রত্যাশায় আমি আজকের ওয়েবিনারটি শেষ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা উপস্থিত ছিলেন তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা আজকে উপস্থিত ছিলেন। যারা আজকে উপস্থিত ছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার নিজের কাছের মানুষের একটু যত্ন নেবেন, সেই সাথে নিজের যত্ন নেবেন। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।